কি হলো কি এগুলো? একটা ফাইলের মধ্যে এতগুলো ভুল কেন? আমি কি আপনাকে পয়সা দিয়ে রাখিনি? আপনি কি মাসে পয়সা ছাড়া কাজ করেন নাকি এখানে? ম্যাডাম, কি সমস্যা হয়েছে আপনি আমাকে বুঝিয়ে বলুন। আমি সমস্যাটা সমাধান করে দেই। তাই বলে এভাবে চেঁচামেচি করতে হবে নাকি? এটা তো ভুল করেছে, তার উপর আবার এত বড় বড় কথা বলছে। এই মিস্টার, কি সমস্যা আপনার? আপনাকে না বলেছি আপনি ঠিকঠাক মতো কাজ করবেন, তারপরও এত ভুল কেন করেন? ম্যাডাম দেখুন, আমি তো আপনাকে এটা আগেই বলেছি যে আমি এর আগে কখনো কোথাও কাজ করিনি। আমি এই প্রথমবার আপনার অফিসে চাকরি নিয়েছি। তাই আমি কাজটা ঠিক মতো বুঝি না। আপনি আমাকে বুঝিয়ে দিন। এর আগে কোথাও কাজ করেননি তো কি হয়েছে? কাজকে কেউ মায়ের পেট থেকে শিখে আসে নাকি? আমি কি আমার মায়ের পেট থেকে অফিস সামলানো শিখে এসেছিলাম নাকি? যে এখন অফিস সামলাচ্ছি, কাজ শিখতে কতদিন সময় লাগে? আজকে 3 দিন ধরে আমাদের অফিসে কাজ করছেন, এখনো কাজ বুঝতে পারেননি কেন? ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আমার সবটা দিয়ে ঠিক মতো কাজ করার জন্য চেষ্টা করছি, কিন্তু তারপর যদি আপনার কাজ পছন্দ না হয় তাহলে আমি কি করতে পারি সেটাই আপনি আমাকে বলুন। দেখুন মিস্টার, আমি আপনার কাছ থেকে কোনো স্কেল শুনতে চাই না। আমি যদি আপনাকে বলেছি আপনি ঠিকঠাক মতো কাজ করবেন, আর যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারেন, তাহলে কিন্তু মাস শেষে আপনার মাইনে কেটে রাখা হবে। ম্যাডাম আপনি এগুলো কোন ধরনের কথা বলছেন আমি সেটাই বুঝতে পারছি না। আমি সমস্যায় করে আপনাদের অফিসে চাকরি নিয়েছি, মাত্র 20,000 টাকা মাসে মাইনে। আর তার থেকে যদি আপনি টাকা কেটে রাখেন তাহলে আমি আমার সংসার চালাবো কি করে? আপনি আমার চেহারার সামনে থেকে জানতো আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। দিলেন তো মুডটা নষ্ট করে। একটা কাজ করছিলাম, সেটাও আর করা হলো না। চুপচাপ এখান থেকে এখন বের হয়ে চলে যান, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ নদীর কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসলো আর ফাইলগুলো আবার দেখতে লাগলো। সত্যি তো, একটা ফাইলে এতগুলো ভুল কি করে হয়? যাই হোক, পরে আবার এই কাজগুলো মনোযোগ দিয়ে বের করতে লাগলো। কাজ শেষ হলে আবার সেই নদীর কেবিনে ফাইলগুলো নিয়ে গেল। ম্যাডাম এই নিন, আমি ফাইলগুলো ঠিক করে এনেছি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি ফাইলগুলো রেখে যান। আর একটা কথা আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আজকের পর থেকে যদি আমার কাজে কোনো রকম কোনো ভুল হয়, তাহলে আমি কিন্তু সেটা আর বরদাস্ত করব না। আমি সত্যি সত্যি আপনার বেতন থেকে মাইনে কেটে রাখবো। কারণ আপনি জানেন আমি আপনাকে 5 বছরের জন্য হায়ার করেছি। এই 5 বছর আপনি আমার কোম্পানিতে কাজ করবেন, তাই আপনাকে তো চাকরি থেকে বরখাস্ত করতে পারবো না। এটাই আমার জন্য একমাত্র উপায়। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ নদীর কেবিন থেকে বের হয়ে চলে আসলো। কারণ এখানে তার কোনো কিছুই বলা নেই। কারণ এটা সত্যি যে সে ফ্যামিলির দুরবস্থা দূর করার জন্য নদীর অফিসে চাকরি নিয়েছে। আর নদীর অফিসে যখন চাকরি নিয়েছিল তখন সে এরকমই একটা চুক্তিপত্র করেছিল যে আগামী 5 বছর সেই নদীর অফিসে চাকরি করবে, অন্য কোথাও চাকরি করতে পারবে না। আর না চাকরি ছেড়ে চলেও যেতে পারবে। না চাকরি ছেড়ে চলে যায়, তাহলে তাকে ওই 5 বছরের মধ্যে যতদিন চাকরি করতে পারবে না ততদিনের টাকা নদীর কোম্পানিকে তার দিতে হবে। এদিকে নদী যেভাবে অত্যাচার করছে এগুলো আর সহ্য করা যায় না। নতুন একজন কর্মচারী সে ভুল করতে পারে, তাই বলে কি নদী এভাবে আচরণ করবে নাকি? শুধু সাগরের সঙ্গে নদী এরকম আন্দোলন করে এটা কিন্তু নয়, নদী অফিসের সবার সঙ্গেই এরকম আচরণ করে। সেদিন অফিসের পিয়নকে সে বলেছিল একটা কফি বানিয়ে দিতে, কফিতে পিয়ন ভুল করে চিনি দিয়ে দেয়। তাই নদী রেগে কি কফিটা পিয়নের উপর ছুঁড়ে ফেলে। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না আমি কফিতে চিনি খাই না? তুই আবার কেন আমার কফিতে চিনি দিলি? আই অ্যাম সরি ম্যাডাম, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চাটা খুব অসুস্থ, তাকে নিয়ে আজ হসপিটালে যাওয়ার কথা ছিল। আমি আপনার কাছে ছুটি চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ছুটি দেননি, তাই খুব মন খারাপ করছে। ভুলে এটা করে ফেলেছি, সরি ম্যাডাম। তোদের এসব অজুহাত সারা জীবন শুধু দিতেই থাকবে। আর কি ভেবেছিস আমি তোদের এই মিথ্যা কথা বলে বুঝতে পারি না? তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলে অফিস থেকে ছুটি নিতে চাইছিস, আর আমি যখন তোকে ছুটি দিলাম না, তখন তুই ইচ্ছে করে আমার কাছে তো চিনি মিশিয়ে দিয়েছিস। না ম্যাডাম, একদমই নেই। আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এরকম কিছু করিনি। আমি সত্যিই ভুল করে চিনিটা দিয়ে ফেলেছি। আসলে মেয়েটার জন্য খুব বেশি মন খারাপ লাগছে, গায়ে প্রচণ্ড জ্বর,
একা বাসায় রেখে এসেছি, তাই খুব চিন্তা হচ্ছে। এই শোন, আমি তোদের এইসব কাহিনী শুনতে চাই না। তোরা বৌদির সঙ্গে ঝামেলা করবি, আর বউ বাপের বাড়ি চলে গেলে তখন বউয়ের দোষ, তাই না? শোন, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি তোর চেহারাটাও দেখতে চাই না। ম্যাডাম প্লিজ, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার সঙ্গে ঝামেলা করিনি। আপনার বৌদি আমার সঙ্গে ঝামেলাটা করেছে। তাছাড়া আপনি দেখুন, একটা মেয়ে যত রাগই করুক, সেই রাগের জন্য কি বাচ্চাদের রেখে এভাবে চলে যেতে পারে? ছোট্ট একটা মেয়ে আমার। তুই এখান থেকে যাবি? আমি তোর এসব ফালতু লেকচার শুনতে চাইছি না, আর আমার এসব ফালতু লেকচার শুনতে একদম ভালো লাগছে না। চুপচাপ এখান থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু তোর সঙ্গে আরো খারাপ কিছু হয়ে যাবে। পিয়ন তখন আর কোনো কথা বলার সাহস পেল না। সে চুপচাপ নদীর কেবিন থেকে বের হয়ে চলে গেল। এদিকে নদী অফিস শেষ করে বাসে আসলো। তখন তার আব্বু তাকে বলল, নদী, আমার মনে হয় তুমি একটু বেশি অহংকারী হয়ে গেছো। তুমি মানুষকে মানুষ মনে করো না। তুমি মানুষের সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করো। এগুলো কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করি না। আব্বু, তুমি ভুলে গেছো, আমি ভুল মানুষের সঙ্গে ভুল আচরণ করি না। ওরা যা ইচ্ছে তাই করে বেড়াবে, আমি সেগুলো বরখাস্ত করব নাকি? আমি অফিসের এমডি, আমাকে তো সব কিছু মেনটেন করেই চলতে হবে, তাই নয় কি? ওরা যা ইচ্ছে তাই করবে, আমি কি সেই সব কিছু সহ্য করব? কখনোই না। দেখো নদী, অফিস তুমি একা সামলাচ্ছ সেরকমটা কিন্তু নয়। আমিও কিন্তু অফিস সামলেছি, তাই অফিসে কি করতে হবে সেটা কিন্তু তোমার থেকে আমি খুব ভালো করে জানি। আর একটা কথা ভুলে যেও না, আমি তোমার বাবা। তুমি আমার সঙ্গে যদি এরকম আচরণ করতে পারো, তাহলে তুমি অফিসের স্টাফদের সঙ্গে কেমন আচরণ করো, তাই আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, তুমি অফিসের স্টাফের সঙ্গে এমন আচরণ করবে না। না হলে আমি তোমার কাছ থেকে অফিসের দায়িত্ব নিয়ে নেব। কারণ মানুষ কখনোই খারাপ আচরণ কারো কাছ থেকে আশা করে না। কখনোই না। আমি কারোর সঙ্গে খারাপ আচরণ করছি না। আমি যার যেটা যোগ্য সেটাই করছি। তারা কেন ইচ্ছে করে ভুল কাজ করবে? তারা কেন সবকিছু মনোযোগ দিয়ে করবে না? এগুলো আমার দেখা কর্তব্য, তাই আমি এগুলোই করি। যাই হোক, তোমাকে না বলেছিলাম আমার ডক্টরের কাছে যেতে? তুমি ডক্টরের কাছে যাওনি কেন? আমি তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম, ডক্টরের ফি অ্যাডভান্স করে দিয়েছি। তাহলে তুমি ডক্টরের কাছে গেলে না কেন? ড্রাইভার পায়ে ব্যথা পেয়েছে, গাড়ি চালাতে পারবে না, তাই যাওয়া হয়নি। তোমাকে চিন্তা করতে হবে না, আমি আগামীকাল সময় মতো চলে যাব। ড্রাইভারকে কিছু ওষুধ এনে দিয়েছি, ড্রাইভার এগুলো খেয়ে সুস্থ হয়ে নিক। এই যে এটাই হলো ছোট লোকের বাচ্চাদের সমস্যা। ওরা যখনই কোনো সুযোগ পাবে তখনই সেটা সৎ ব্যবহার করবে। ওরা জানে তুমি ওদের কিছুই বলবে না, তাই করার ইচ্ছা এরকম করে। না, কেউ ইচ্ছে করে এরকম করে না, কারণ এটা আমি খুব ভালো করেই জানি। কেউ ইচ্ছে করে অসুস্থ সাজে না, কেউ ইচ্ছে করে নিজের সমস্যা বাঁধায় না। এই যে এটাই হলো তোমার সমস্যা। সবাই তোমাকে খুব সহজ সরল মনে করে, আর তোমাকে খুব সহজেই ব্যবহার করতে পারে। যাই হোক, তুমি যা ইচ্ছে তুমি তাই করো। ইচ্ছে হলে ডাক্তারের কাছে যাও, না হলে না যাও। আমি তোমাকে কোনো কিছু বলতে যাব না, কারণ তুমি তো আমার কোনো কথাই শুনবে না। তোমার যখন যেভাবে ইচ্ছা হবে তুমি সেভাবেই চলবে। ঠিক আছে, আমি তোমাকে আর কিছুই বলবো না। এই কথা বলে নদী তার আব্বু কি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। আর এদিকে রুমে এসে দেখতে পেল কাজের মেয়েটা তখনও রুম গোছাচ্ছে। এটা দেখে নদীর মেজাজ আরও বিকে গেল। সে চিৎকার করে কাজের মেয়েটাকে বলল, কিরে, তোর এতক্ষণে সময় হলো ঘর গোছানোর? আমি না তোকে বলেছিলাম আমি অফিস থেকে ফিরে আসার আগেই তুই সবকিছু ঠিক করে রাখবি? তাহলে তুই এতক্ষণে কেন আমার ঘর গোছাতে এসেছিস? ম্যাডাম, আসলে সাহেবের অনেকগুলো কাপড় চোপড় জমা পড়েছিল, ওগুলো পরিষ্কার করতে করতেই দেরি হয়ে গেল, তাই আমি আপনার রুমটা গোছাতে পারিনি। কিন্তু ম্যাডাম, আপনি আমাকে 10টা মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যেই আমি সব কিছু করে দিচ্ছি। এই শোন, তোকে আমি শেষবারের মতো বলছি, তুই যদি কাজ করতে না পারিস তাহলে আমাকে বলে দে, আমি অন্য কাজের লোক দেখে নিব। কিন্তু আমার এসব হেয়ালিপনা একদম চলবে না। আমি আমার সময় মতো কাজ চাই। আমার কাছে সময় অনেক দাম। আমি সময়ের অপব্যাখ্যা একদম পছন্দ করি না। তুই যদি সময় মতো কাজ করতে না পারিস তাহলেই আগামীকাল থেকে আমার বাসায় কাজ করতে আসবি। আর আমার বাসায় কাজ করতে আসার কোনো প্রয়োজন নেই। আমি আমার কাজ করার জন্য লোক খুঁজে নেব। ম্যাডাম, দয়া করে আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আপনি তো জানেন আমার বাড়িতে আমার বাবা কতটা অসুস্থ। ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য শুধুমাত্র আমিই আছি।
তাই আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন তাহলে আমি আর ফ্যামিলির খরচ চালাতে পারবো না, তাহলে আমার ফ্যামিলিকে না খেয়ে মরতে হবে। প্লিজ ম্যাডাম, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, আমার রুম থেকে গোছাতে হবে না। সারাদিন কি কাজ করিস আল্লাহ জানে, আর সব সময় শুধু আমাদেরকে অজুহাত দেখাতেই থাকিস, তাই না? বড়লোক পেতেই হলো, আর তখনই সেখানে সুবিধা পেতে বসবি। এটাই হলো তোদের মতো ছোট লোকদের একটা অভ্যাস। এখন আমার চোখের সামনে থেকে যা, আমি বিশ্রাম নেব। ম্যাডাম দেখুন, আমাদের চাকরি বাকরি করার মতো সামর্থ্য নেই বলেই আপনাদের মতো বড়লোকদের বাসায় কাজ করি, তাই বলে আপনারা এরকম ব্যবহার করবেন না। মনে রাখবেন, আমরাও মানুষ। আল্লাহ তাআলা অহংকারীদের কখনোই পছন্দ করে না। আল্লাহ তাআলা অহংকারকারীদের পতন একদিন না একদিন করবেন। এই শোন, আমাকে কখনোই জ্ঞান দিতে আসিস না। আমি তোর চাইতে মূর্খ নই যে আমাকে তুই জ্ঞান দিতে আসবি। আমি সব কিছু জানি আর সব কিছু ভালো করেই বুঝি, তাই আমাকে কখনোই জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না। এখন চুপচাপ এখান থেকে চলে যাও, আমার সঙ্গে কোনো ঝামেলা করবি না। কাজের মেয়েটা তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল আর নিজের কাজ করতে থাকলো। এদিকে নদীর রুমে এসে কাপড় চোপড় চেঞ্জ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো রাত তখন 11টা বাজে। সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেছে। নদী ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে গেল। ডাইনিং টেবিলে কোনো খাবার দেখতে না পেয়ে চিৎকার দিয়ে উঠল। আমি যে এখনো রাতের খাবার খাইনি, তাহলে ডাইনিং টেবিলে খাবার কোথায়? আর সবাই কোথায় গেল? নদীর চিৎকার শুনে কাজের মেয়েটা দৌড়ে আসলো আর বলতে লাগলো, ম্যাডাম, সবাই যখন রাতের খাবার খেতে আসলো তখন তো আমি আপনার রুমের দরজায় অনেকবার নক করেছিলাম। আপনি তো ভেতর থেকে কোনো সাড়া শব্দ করেননি, তাই মনে মনে ভেবেছিলাম আপনি হয়তো খাবেন না। তাছাড়া খালা আম্মা বলল আপনার কথা হয়তো আপনি বাইরে থেকে খাবার খেয়ে এসেছেন, তাই আর খাবেন না। এই কে কি বললো আর কে কি না বললো শেষ হলে তুই বসে থাকবি নাকি আমি রাতের খাবার খাবো না? তো এতক্ষণ আমার জন্য খাবার তৈরি করে, আর আমি এক্ষুনি খাবার খাবো। কিন্তু ম্যাডাম, এখন তো আর কোনো খাবার অবশিষ্ট নেই। আসলে দারোয়ান আজ বাসা থেকে খাবার নিয়ে আসেনি, তাই আপনার জন্য যে খাবার রাখা হয়েছিল ওটা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি আমি কি এখন কোনো খাবার খাবো না নাকি? আমি কোনো কথা শুনতে চাই না, 10 মিনিটের মধ্যে আমার টেবিলে খাবার দেখা চাই। নদীর এই চিৎকার চেঁচামেচি শুনে তার আম্মু রুম থেকে দৌড়ে আসলো আর তাকে বলল, কি ব্যাপার, যে কি হয়েছে? তুমি এত রাত দুপুরে চিৎকার করছো কেন? তুমি জানো না তোমার আব্বু অসুস্থ, অনেক কষ্ট করে ঘুমাতে হয়। এখন যদি তোমার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাহলে তো সারা রাত আর ঘুমাতে পারবে না। আমি কোনো কথা শুনতে চাই না, তার আগে আমাকে এইটা বলো যে আমার জন্য খাবার কেন রাখা হয়নি, আর কেউ আমাকে ঘুম থেকে কেন ডেকে তোলেনি? জানো না আমি বাইরের খাবার খাই না, সবসময় বাড়িতেই খাবার খাই। তুমি ভুলে যেও না, কাজের মেয়ে তোমার রুমের দরজায় অনেকবার নক করেছিল, যেটা আমি নিজের চোখে দেখেছি। তুমি কিন্তু রুমে থেকে কোনো সারা শব্দ করনি, তাই আমি ওকে বলেছি তুমি তুমি হয়তো বাইরে থেকে খাবার খেয়ে এসেছো। যে খাবারটা বেঁচে গেছে ওটা দারোয়ানকে দিয়ে দিতে। এখন তুমি এখানে চিৎকার করছো কেন? আমি কি এখন খালি পেটে ঘুমাবো কিনা সেটাই জানতে চাইছি। তোমার মতো মেয়ে কেন যে আমার পেটে হলো সেটাই বুঝতে পারছি না। এখানে একটু মুখটা বন্ধ করে বসো, আমি তোমার জন্য কিছু করে আনছি। নদী তখন রাগে ফুসফুস করতে করতে ডাইনিং টেবিলে বসে থাকলো আর এদিকে তার মা রান্নাঘরে চলে গেল। তার জন্য কিছুক্ষণ পর খাবার বানিয়ে নিয়ে আসলো আর তারপর সেটা তার সামনে দিয়ে বলল, এই নাও তোমার খাবার। আর একটা কথা বলি, তুমি এখন অনেক বড় হয়েছো, তাছাড়া তুমি মেয়ে মানুষ, এই উগ্র আচরণ তোমাকে মানায় না। তুমি ভালো মানুষের মতো আচরণ করো। তুমি মেয়ে মানুষ, এটা তুমি ভুলে যেও না। কি করেছি আমি, আর আমাকে কি করতে হবে সেটাই বলো। আমি কি সবাইকে মাথায় নিয়ে নাচবো নাকি? শোনা, এটা না কোনো দিনই আমার করা হবে না। আমি আমার মতোই চলতে পছন্দ করি। তোমরা যাই কিছু বলো না কেন আর যাই কিছু করো না কেন, আমাকে কখনোই কেউ তোমাদের মতো করে নাচাতে পারবে না। সেটা আমার খুব ভালো করে জানি, সেই জন্যই তোমাকে বলেছি। না, তোমাকে বলছি এই জন্য যে তুমি মেয়ে মানুষ, অচেনা হোক কাল তোমাকে বিয়ে করতে হবে। আর শ্বশুরবাড়িতে গিয়ে যদি তুমি এই আচরণগুলো করো তাহলে তোমার শ্বশুর বাড়ির মানুষজন সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে রাতের বেলা ফেরত দিয়ে যাবে। আমি বিয়ে করব, এই কথা কি কখনো আমি তোমাদেরকে বলেছি?
তাহলে এত আগ বাড়িয়ে কথা বলতে চাও কেন? আমি কখনোই বিয়ে করব না, আমি এইভাবেই ভালো আছি। আমি আমার মতন থাকতে পছন্দ করি। আমি কেন নিজের ইচ্ছা একটা সমস্যা নিজের কাঁধে তুলে নেব? তখন নদীর আম্মু আর কোনো কথা না বলে, কারণ তিনি খুব ভালো করে জানেন এখন যদি তিনি নদীর সঙ্গে আর কোনো কথা বলেন তাহলে নদী ওটাকে তিলকে তাল বানিয়ে আরও ইচ্ছে মতো চেঁচামেচি করবে। তাই নদীর আম্মু আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। তারপর নদী খাবার খেয়ে নিজের রুমে চলে আসলো আর ল্যাপটপে বসে বেশ কিছুক্ষণ অফিসের কাজ করলো। আর অফিসের কাজ শেষ হতে হতে রাত 2টা বেজে গেল। তারপর সে ঘুমিয়ে পড়ল। তার পরের দিন সকালবেলা নীল ঘুম থেকে উঠে জামা কাপড় পরিষ্কার করছিল। তখনই তার ছোট বোন সেখানে আসলো আর তাকে বলতে লাগলো, আরে ভাইয়া, তুই কেন এই সকালবেলা উঠে জামা কাপড় পরিষ্কার করছিস? এগুলো রেখে যা, আমি পরিষ্কার করে দেব। আজ আমার কলেজ নেই, আজ বাড়িতেই আসি, কোনো সমস্যা হবে না। বাড়িতে আছেই বলেই কি আমার সব কাজ তোর করে দিতে হবে নাকি? তুই একটা মানুষ আর আমিও একটা মানুষ। আমার শরীরে যতটুকু শক্তি তোর শরীরে তার সাথে কম শক্তি। তাছাড়া সামনেই তোর এক্সাম আছে, এখন তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তুই পারিস, কোন কাজ করবি না সবগুলো আমি করে নিব। আরে ভাইয়া, তুই এরকম কেন বলতো শুনি? সারাদিন অফিসে কত কাজ করিস, তারপর আবার বাসায় এসে সব কাজ করিস, আমাকে কোনো কাজই করতে দিস না। এদিকে আম্মুর সমস্ত কাজ পর্যন্ত তুই করে দিস, তুই এরকম কেন বল? শোন, মানুষ কাজ করলে না মরে যায় না, কাজ করলে শরীর আর মন দুটোই ভালো থাকে, তাই আমি কাজ করি। যাই হোক, এখন কোনো কথা না বলে চুপচাপ আমার জন্য নাস্তা রেডি কর। আমি নাস্তা খেয়ে তারপর অফিসে চলে যাব। তাছাড়া তুই তো খুব ভালো করে জানিস আমাদের অফিসে এখন নতুন এমডি এসেছে। সময় মতো অফিসে না পৌঁছালে তার কথা শুনতে হয়। হ্যাঁ, আমিও শুনেছি তোদের অফিসের নতুন এমডি নাকি খুব খারাপ, সবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে। এই মেয়েটা এমন কেন বলতো শুনি? জানি না রে ভাই, তবে সবার সঙ্গে খুব খারাপ আচরণ করে। মেয়ে মানুষের আচরণ এতটা বাজে হতে পারে, এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স। বলছি, অফিসের এমডি, তাই বলে কি সবার সঙ্গে এরকম আচরণ করবে? যাই হোক, বাদ দেশে এসব কথা। এখন তুই তাড়াতাড়ি চলে যা আমার জন্য তার নাস্তা রেডি করতে, না হলে আবার না খেয়ে অফিসে যেতে হবে। এই কথা শুনে সেখান থেকে সোজা রান্নাঘরে চলে গেল আর সাগরের জন্য কিছু নাস্তা বানিয়ে আনলো। ততক্ষণে সাগর কাপড় চোপড় ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসেছে। আর এইদিকে তিশা তাকে খাবার এনে দিল। তারপর সে খাবারটা খেয়ে তার আম্মুর রুমে গেল। আম্মু, তোমার শরীর এখন কেমন আছে? কয়দিন ধরে অফিসের কাজের চাপ একটু বেশি, তাই তোমার সঙ্গে কোনো কথা বলতে পারি না। এই তো বাবা, এখন আগের চাইতে অনেকটাই ভালো আছে। একটা কাজ করিস, আমার কিছু ঔষধ শেষ হয়ে গেছে, তিশাকে বলবো তোকে মেসেজ করে দিতে, বিকেলে আসার সময় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আর অন্য কিছু লাগলে বলে দিও। আমি তো ইদানিং অফিসে অনেক কাজের চাপে আছি, তাই কোনো কিছুর খোঁজ রাখতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই এখন অফিসে চলে যা, তারপর আমি তিশাকে বলে দেব তোকে মেসেজ করে দিতে। সাগর তখন আর কোনো কথা না বলে অফিসে চলে আসলো। অফিসে আসতে আসতে তার প্রায় 5 মিনিটের মতো লেট হয়ে গেছে। আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল। তাছাড়া প্রতিদিন তাকে পাবলিক বাসে করে অফিসে যাতায়াত করতে হয়, তাই রাস্তার যানজট এগুলো সামলে নিয়েই তাকে অফিসে আসতে হয়। তাই সে প্রতিদিন অফিস টাইমের আরও আধা ঘন্টা আগে বাসা থেকে বের হয়। যদি কোনো দিন রাস্তায় জ্যাম না থাকে তাহলে সে 10 মিনিট আগে পৌঁছে যায়। আর যদি জ্যাম থাকে তাহলে সে লেট হবে, এটা আর বলতেই হয় না। অফিসে এসে নিজের কেবিনের দিকে যাচ্ছিল, তখনই পিয়ন এসে তাকে বলে, আসসালামু আলাইকুম স্যার, আপনারে ম্যাডাম ওনার কেবিনে ডাকছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আজ যাচ্ছি। এই বলে সাগর নিজের কেবিনে নিজের ব্যাগপত্র রেখে সোজা নদীর কেবিনে চলে আসলো আর দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কি আমায় ডেকেছেন? দেখেছি কি আর সাধে নাকি? আপনি প্রতিদিন অফিসে লেট করে কেন আসেন? আপনি কেন বলেছি আপনি অফিসের টাইম মতো চলে আসবেন, তাহলে প্রতিদিন আপনার লেট কেন হয়? ম্যাডাম, আমি তো প্রতিদিন অফিসের টাইম হওয়ার অনেকক্ষণ আগেই বাসা থেকে বের হই, কিন্তু কি করব বলেন, পাবলিক বাসে আমাকে যাতায়াত করতে হয়, তাই একটু লেট হয়ে যায়। তাছাড়া আজকে রাস্তায় অনেক জ্যাম,
সেটা তো আপনি দেখেছেন। তাহলে আমি কি করে তাড়াতাড়ি অফিসে আসব সেটাই আমাকে বলেন। আপনাদের এইসব ঝামেলা আমার আর শুনতে ভালো লাগছে না। ঠিক আছে, সমস্যা নেই। আমি কাল থেকে অফিসে আসার সময় আপনাকে আপনার বাসার সামনে থেকে নিয়ে আসব। সময় মতো রেডি হয়ে থাকবেন। তবে তখন যদি 2 মিনিট লেট হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, এটা আমি আপনাকে বলে দিলাম। দেখুন ম্যাডাম, আমরা মানুষ, আর মানুষ মাত্র ঝামেলা সমস্যাগুলি থাকতেই পারে যদি কিন্তু পারফেক্ট টাইমে বাসা থেকে বের হয় না আর অফিসেও পৌঁছাতে পারে না। আপনি কি শিওর হয়ে বলতে পারেন আপনি কোনো দিন অফিস টাইমে 2 মিনিট আগে পরে পৌঁছাননি? এই মিস্টার, সাবধানে কথা বলুন। এটা আমার অফিস। আমি কখন আসবো না আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। আপনি আমার অফিসের কর্মচারী, আমি আপনার দেখভালের জন্য রেখেছি। আপনি আমার দেখাশোনার জন্য নন। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম, সেটা আমি খুব ভালো করেই জানি। আমাদের সব ব্যাপারে আপনার অধিকার আছে, কিন্তু আপনার কোনো ব্যাপারে আমরা কেন কৈফিয়ত নিতে যাব সেটা তো জানি। কিন্তু ম্যাডাম দেখুন, আপনিও একজন মানুষ আর আমরাও মানুষ। আপনি আপনার বাসায় কোনো কাজ করেন না, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে বাসায় টুকটাক হলেও কিছু কাজ করতে হয়, আর সেগুলো করেই কিন্তু অফিসে আসতে হয়। এই, আপনি আপনার মুখটা বন্ধ করেন তো। আমি সব কাহিনী শোনার জন্য আপনাকে এখানে ডেকে আনিনি। আপনাকে যেটা বলতে ডেকে এনেছি সেটা হলো, আগামীকাল আমি আপনাকে অফিসে নিয়ে যাব। ঠিক 9:40 আপনি আপনার বাসার সামনে অপেক্ষা করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কাল থেকে বাসার সামনে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এখন আপনি একটা কাজ করুন, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনুন। কিন্তু ম্যাডাম, এগুলো তো আমার কাজ না। এগুলো করার জন্য আপনার পিয়ন আছে, আপনি ওনাকে বলুন। এই, আপনি এত কথা কেন বলেন? আপনাকে যেটা করতে বলেছি আপনি সেটাই করেন। আমি আর কোনো কিছু শুনতে চাচ্ছি না। বুঝতে পেরেছেন? সাগর তখন বুঝতে পারল এখানে কথা বলে আর কোনো লাভ হবে না, অযথাই ঝামেলা করবে। তাই সে আর কোনো কথা না বলে অফিসের কিচেন রুমে চলে গেল ম্যাডামের জন্য কফি বানাতে। তখনই অফিসের পিয়ন সেখানে আসলো আর সাগরকে সেখানে দেখে বলল, কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ কিচেন রুমে কি করছেন? আপনাকে তো কখনো এখানে আসতে দেখিনি, আজ আবার হঠাৎ কি হলো? আমি কি ইচ্ছে করে এখানে এসেছি নাকি সেটা আপনিই বলেন। ম্যাডাম আমাকে বলো ম্যাডামের জন্য কফি বানিয়ে নিতে, তাই তো আমি এখানে এসেছি। সত্যি জানি না এটা অফিসে চাকরি নিয়েছি নাকি জেলখানায়। এখানে ম্যাডাম আমাদের সঙ্গে এত বাজে আচরণ করে এটা আমি কোনো দিনও কোনো ম্যাডামকে করতে দেখিনি। ম্যাডাম এরকম কেন সেটাই বুঝতে পারি না, সবার সঙ্গে এত খারাপ আচরণ করে। কিন্তু আমাদের তো এখন আর কিছুই করার নেই, কারণ আমরা তো এই অফিসে চাকরি করব বলে চুক্তিবদ্ধ হয়েছি। এখন তো আর চাকরি ছেড়ে চলে যেতে পারবো না। কারণটা যেমন আপনিও জানেন তেমনি আমিও জানি। আমরা যদি এই অফিস থেকে চাকরি ছেড়ে চলে যাই তাহলে চুক্তির থেকে যে কয়দিন ডিউটি করব না সেই কয়দিনের টাকা আমাদেরকে দিয়ে যেতে হবে। হ্যাঁ সেটাই তো, তার জন্যই তো এত প্রবলেমে রয়েছি। তা না হলে তো কবেই এই অফিসের চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যেতাম, অন্য কোথাও চাকরি খুঁজে নিতাম। যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। এখন আর চিন্তা করে কি হবে? এখন ভবিষ্যতের দিন কি করে পার হবে সেই চিন্তাই করা যাক। হ্যাঁ সেটাই, এখন তো আর সেটা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যাই হোক, আপনার কাজে বিরক্ত করলাম, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যান, তা না হলে তো আবারও বকা শুনতে হবে। এই বলে পিয়ন সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর তাড়াতাড়ি করে কফি বানিয়ে নদীর কেবিনে নিয়ে গেল। এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি ভিতরে আসবো? তো কি, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা ঠান্ডা করে শরবত বানিয়ে তারপর আমাকে দেবেন নাকি? না মানে ম্যাডাম, আপনি তো বলেছেন কখনো যেন আপনার কেবিনে অনুমতি ছাড়া না ঢুকি। তাই তো আমি আপনার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাই যে ভিতরে আসবো কি না। আসুন। আর হ্যাঁ, এই যে ফাইলগুলো, এগুলো ঠিক করে দেবেন কালকের মধ্যেই। এখনো শিপমেন্ট আছে। আমি কিন্তু আজকের মতো এগুলো কাজ শেষ হওয়া চাই। আমি কি আপনার কাছ থেকে কোনো এক্সকিউজ শুনতে চেয়েছি নাকি? আমি শুধু আপনাকে বলেছি আপনি আজকের মধ্যে এগুলোর কাজ শেষ করে দেবেন। আগামীকাল সকাল 10টার মধ্যে আমি এগুলো নিয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যাব। ম্যাডাম, আপনি যদি গতকাল কেউ আমাকে বলতেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারতাম, কিন্তু এগুলো আজ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কারণ এতগুলো ফাইল, আর ভুল হলে তখন তো আপনার বকুনির সাথে ফ্রি আছে। আপনি এখান থেকে যাবেন কি যাবেন না সেটাই আমি জিজ্ঞেস করছি।
আমি আপনার কাছ থেকে কোনো কথা শুনতে চাইছি না। আজ যেইভাবেই হোক আপনাকে এই কাজগুলো শেষ করতে হবে। আমি অন্য কোনো কথা শুনতে চাই না। সাগর তখন কি করবে কিছু বুঝতে না পেরে একগাদা ফাইল দিয়ে নিজের কেবিনে চলে আসলো। মাথায় হাত দিয়ে বসে আছে। এতগুলো ফাইলের কাজ একদিনে শেষ করা কোনোভাবেই সম্ভব না। তখনই তার অফিস কলিগ রিমি তার কেবিনে আসলো। তাকে এভাবে মাথায় হাত দিয়ে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে রিমি বলল, কি ব্যাপার মিস্টার সাগর, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? এই যে দেখুন, এতগুলো ফাইল ম্যাডাম বলেছে আজকে আমাদের এই ফাইলগুলোর কাজ শেষ করতে হবে, কিন্তু এতগুলো ফাইলের কাজ আমি কি করে শেষ করব? তাছাড়া এই ফাইলগুলোর কাজ 1 সপ্তাহ আগে এসেছে। ম্যাডাম তখন যদি দিয়ে দিত আমি আস্তে আস্তে সব শেষ করে রাখতে পারতাম, কিন্তু একদিনে এতগুলো কাজ আমি কি করে করব বলেন? সেটা বলে তো আর কোনো লাভ নেই। দুর্ভাগ্যবশত আমরা এই অফিসেই চাকরি নিয়েছি। এখন আর চাকরি ছেড়ে চলেও যেতে পারছি না। যতদিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছি ততদিন আমাদেরকে এই ঝামেলা পোয়াতে হবে। কেন যে এখানে চাকরি নিতে গেলাম সেটাই বুঝি না। হ্যাঁ, সেটাই, সবই কপালের ব্যাপার। তা না হলে কেন এখানে চাকরি করতে আসতে গেলাম? যদি এখানে চাকরি করতে না আসতাম তাহলে তো আর এসব ঝামেলার মধ্যে থাক বলতে হতো না। যাই হোক, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু এই অফিসে চাকরি নিয়ে ভালো আর কতদিন দেখা যাক। ম্যাডাম আমাদের উপর যেভাবে অত্যাচার করেন, যেভাবে খারাপ আচরণ করেন, এগুলো আর সহ্য করা যাচ্ছে না। এরকম ছিল না। ওনার মেয়ে কি করে এরকম হলো সেটাই ভাবতে পারছি না। হ্যাঁ সেটাই, আমি তো আগের এমডি স্যারের ব্যাপারে জেনে শুনে এখানে চাকরি করতে এসেছিলাম। জানতাম এমডি স্যার খুবই ভালো, কিন্তু নতুন এমডি ম্যাডাম যে এতটা খারাপ হবে সেটা কোনোদিনও কল্পনা করিনি। যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে দিন। এখন তো আর ওইসব চিন্তা করে লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। একটা কাজ করুন, আপনার কিছু ফাইল আমাকে দিন। আমার আজকে কাজ একটু কম আছে, আমি দেখি আপনাকে একটু সাহায্য করতে পারি কিনা। কিন্তু ম্যাডাম যদি জানতে পারে তাহলে তো অনেকগুলো কথা শুনতে হবে। আমি কষ্ট করে করে নেব, আমার জন্য আপনাকে কোনো কথা শুনতে হবে না। আপনি চলে যান, আপনি আপনার কাজ করুন। আরে ভাই, ম্যাডাম কোনোভাবেই জানতে পারবে না। ম্যাডাম নিজের কেবিনে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছে, সেটা আমি দেখে এসেছি। আপনি আমাকে কিছু ফাইল দিন, আমি ফাইলের কাজ করে তারপর চুপচাপ আপনার কাছে দিয়ে যাব। ম্যাডাম কিচ্ছু জানতে পারবে না। কিন্তু ম্যাডাম যদি কোনোভাবে কোনো কিছু জেনে যায় তখন কি হবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আরে বললাম তো, চিন্তার কোনো কারণ নেই। ম্যাডাম কোনোভাবেই কোনো কিছুই জানতে পারবে না। আমি সমস্ত গোপনীয়তা রক্ষা করেই কাজ করব। আপনার সঙ্গে তো অনেক দিন ধরেই কাজ করছি। আপনি কি কখনো দেখেছেন আমি এরকম কোনো কাজ করেছি যাতে আপনাকে কিংবা অফিসের অন্য কাউকে কোনো সমস্যায় পড়তে হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই নিন। তবে ম্যাডাম যেন কোনোভাবেই কোনো কিছু জানতে না পারে, তাহলে কথা আপনাকেও শুনতে হবে, সেই সঙ্গে আমাকেও হয়তো পানিশমেন্ট পেতে হতে পারে। রিমি তখন কোনো কথা না বলে চুপচাপ ফাইলগুলো নিয়ে নিজের কেবিনে চলে গেল। আর এদিকে কিছুক্ষণ পর নদী সাগরের কেবিনে আসলো। কি ব্যাপার, কাজকর্ম কেমন চলছে? আমাকে কি আজকের মধ্যে ফাইল কাজ শেষ করে দিতে হবে? তা না হলে কিন্তু এর জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, দেখা যাক কতদূর করতে পারি। কিন্তু ম্যাডাম সমস্যা হইতেছে একটাই, আমি এতগুলো ফাইলের কাছে একদিনে কি করে করব? আপনাকে তো আমি বলেই দিয়েছি আমি কোনো কথা শুনতে চাই না। আমি আজকের মধ্যে আমার কাজগুলো চাই, সবার চাই। তা না হলে আপনাকে এর জন্য পানিশমেন্ট পেতে হবে, এটাই আমার শেষ কথা। এই কথা বলে গটগট করে নদী সাগরের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে সাগর নিজের মতো করে কাজ করতে থাকলো। কাজ করতে করতে বিকাল 3টা বেজে গেছে। সে দুপুরে খাবার খায়নি। অপরদিকে রিমি দুপুরে খাবার খেয়ে ফাইলগুলোর কাজ শেষ করে সাগরের টেবিলে নিয়ে আসছিল। এই নেন, আমি ফাইলগুলোর কাজ করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার কাজ অনেকটা এগিয়ে দিয়েছেন। আপনি সত্যি অনেক ভালো মানুষ। আমাদের অফিসের এমডি ম্যাডাম যদি আপনার মতো ভালো মানুষ হতো
তাহলে অফিসের করতো একটা স্টাফ খুব ভালো মতো কাজ করতে পারতো। আচ্ছা যাই হোক, যা হবার তা হয়েই গেছে, এখন আর চিন্তা করে কি হবে? আপনি দুপুরের খাবার খেয়েছেন? না, দুপুরে খাবারের সময় কি হয়ে গেছে নাকি? আরে কি বলেন, আপনি কোন জগতে আছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন বিকেল 3টে বেজে গেছে, আর আপনি এখন আমাকে জিজ্ঞাসা করছেন দুপুরে খাবার সময় হয়ে গেছে নাকি? না মানে আসলে আপনি তো জানেন আমাকে কাজ করে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তা না হলে আবার ম্যাডামের বকুনি খেতে হবে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছিলাম। আপনি দুপুরের খাবারটা খেয়ে নিন, আমি ততক্ষণে আপনার ডেস্কে বসে কাজ করি। না, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি করে নিতে পারবো। আপনি এমনিতেই আমার অনেক বড় উপকার করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যদি আবার ম্যাডাম এসে আপনাকে এখানে দেখে তাহলে আপনাকে কথা শুনতে হবে, সেটার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান, আমি করে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি সবগুলো ফাইলের কাজ শেষ করতে না পারেন তাহলে আর কিছু ফাইল আমাকে দিয়ে দিন। না, যেগুলো আছে আমি প্রায় করে নিতে পারবো, আপনি আপনার কাজ করুন। আপনি যদি আবার আপনার কাজ শেষ করতে না পারেন তাহলে তো আবার আপনি বকা খাবেন। তখন রিমি আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে গেল আর নিজের কাজ করতে থাকলো। এদিকে সাগর সেদিন দুপুরে খাবার না খেয়েই কাজ করছিল, কারণ যেভাবেই হোক তার এই কাজগুলো শেষ করতে হবে, তা না হলে আবার নদী তাকে হাজারটা কথা শোনাবে আর সেই সঙ্গে হয়তো পানিশমেন্টটাও পেতে হবে, তাই কাজগুলো শেষ করে ফেলাই উত্তম। অপরদিকে তখনই বিকেল 5:30 বাজে। 6টায় অফিস ছুটি হবে, তাই নদী সাগরের কেবিনে আসে। কি হলো, কাজ শেষ হয়েছে নাকি আমি আবার এই ফাইলগুলো চেক করে তারপর বাসায় যাব? ম্যাডাম, এই তো প্রায় হয়ে এসেছে, আর 2টা ফাইল আছে, এগুলো করে নিলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আমি ফাইলগুলো চেক করে তারপর বাসায় যাব। 6টা বাজার 10 মিনিট আগে যেন ফাইলগুলো আমি আমার কেবিনে দেখতে পাই। এই কথা বলে নদী সাগরের কেবিন থেকে চলে গেল, আর এদিকে সাগর তাড়াহুড়ো করে কাজ করতে লাগলো। প্রায় 6টা বাজে, তখন সে ফাইলগুলো নিয়ে নদীর কেবিনে গেল। ম্যাডাম, এই নিন, আমার কাজ শেষ হয়ে গেছে, আপনি চেক করে নিতে পারেন। নদী তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6টা বাজতে আর 1.5 মিনিট বাকি, তাই সে চোখ রাঙিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনাকে না বলেছিলাম 6টা বাজার ঠিক 10 মিনিট আগে নিয়ে আসবেন, আমি এই 10 মিনিটে ফাইলগুলো চেক করে নেব, কিন্তু আপনি কেন 8 মিনিট লেট করেছেন? ম্যাডাম, এতগুলো ফাইলের কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর 8 মিনিট সময়ের জন্য এভাবে কথা শোনাতে হয় নাকি? দেখুন, আমি অফিসের প্রত্যেকটা স্টাফকে বলে দিয়েছি, আপনাদের কাছে সময়ের মূল্য না থাকতে পারে, আমার কাছে সময়ের মূল্য আছে। আমার কাছে আমার প্রত্যেকটা মিনিটের দাম 1 ঘন্টার সমান। আপনারা কেন এই বিষয়গুলো গায়ে লাগান না? দেখুন ম্যাডাম, আমরা সব কিছু দেখে শুনে চলারই চেষ্টা করি, আর অফিসের সকল নিয়ম মেনে চলার চেষ্টা করি, কিন্তু আপনি আমাদের সঙ্গে যেরকম আচরণ করেন, এরকম আচরণ করলে না আপনার অফিসের কেউ চাকরি করবে না, সেটা যার কোনোভাবেই হোক, কারণ মানুষ যেখানে রেসপেক্ট পায় সেখানে কষ্ট হলেও কাজ করতে পারে, কিন্তু যেখানে রেসপেক্ট পায় না সেখানে মাসে লাখ টাকা মাইনে পেলেও কাজ করার ইচ্ছা থাকে না। ও তাই নাকি? তাহলে আমার এখানে পড়ে আছেন কেন? অন্য কোথাও চাকরি নিয়ে নেন, আমি আপনার মতো হাজারটা এমপ্লয়ি পেয়ে যাব আমার সঙ্গে কাজ করার জন্য, বুঝতে পেরেছেন? ওই যে একটাই কারণ, আপনার এখান থেকে চলে গেলে 5 বছরের জন্য যে চুক্তিপত্রে সাইন করেছি ওর টাকাটা দিতে হবে, ওই টাকাটা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তাই এখানে পড়ে আছি, নয়তো এগুলো সহ্য করতাম না কোনোদিনও। এখন দয়া করে এসব বকবকানি বন্ধ করে এখান থেকে চলে যান তো দেখি। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসলো। আর অফিস ছুটির পর বাসে চলে আসলো। বাসে আসবে তার ছোট বোন তাকে বলল, ভাইয়া, আগামী পরশু শুক্রবার তুই আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবি। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমার খুব ইচ্ছে করছে বাইরে কোথাও একটু ঘুরতে যেতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোকে নিয়ে ঘুরতে যাব, তুই সকালবেলা আমাকে ঘুম থেকে ডেকে দিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ তোকে, তুই সত্যি অনেক ভালো। সারা সপ্তাহ কত কাজ করিস, নিজেকে সময় দেওয়ার মতো সময় পাস না, কিন্তু আমি যখন তোকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলি তুই কখনো না বলিস না। শোন,
তুই আমার একমাত্র আদরের ছোট বোন। আমাদের অর্থ সংকট, কিন্তু তা না হলে আমি তোকে রাজকন্যার মতো করে রাখতাম। তাই আমি আমার সাধ্য মতো তোকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। জানি না আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি। হয়তো আব্বু বেঁচে থাকলে তোর কোনো ইচ্ছায়ও পূর্ণ রাখতো না, কিন্তু বিশ্বাস কর, আমি আমার সবটা দিয়ে তোকে ভালো রাখার চেষ্টা করি। সেটা আমি খুব ভালো করেই জানি তুই আমাকে যতটা ভালো রেখেছিস। আব্বু বেঁচে থাকলেও হয়তো আমাকে এতটা ভালো রাখতে পারতো না। তোর মতো ভাইয়া পার ভাগ্যর ব্যাপার। সত্যি আমি খুব ভাগ্যবতী যে তোর মতো ভাইকে পেয়েছি। অতঃপর কথা বলতে বলতে তিশা সাগরের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো। আর তারপর দুই ভাই বোনে মিলে একসঙ্গে বসে নাস্তা খেয়ে নিল। নাস্তা খেতে খেতে সাগর তিশাকে বলল, তোকে একটা কথা বলার ছিল। আম্মুর শরীরটা তো ইদানিং ভালো যাচ্ছে না। তোর মনে হয় খুব কাজের প্রেশার পড়ে গেছে, তাই না? ভাবছিলাম আম্মুর জন্য একটা নার্স রাখবো যে আম্মুর সেবা করবে। তোর পড়াশোনা, এদিকে আমার অফিস, সব মিলিয়ে আমরা তো আম্মুকে সময় দিতে পারছি না। এই কথা শুনতে শুনতে সাগরের আম্মু সেখানে উপস্থিত হলেন আর সাগরকে বলেন, না রে বাবা, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি খুব ভালো আছি। আমার শরীর এখন যথেষ্ট ভালো। আমার জন্য নার্স রাখার কোনো প্রয়োজন নেই। আমার জন্য যে টাকা দিয়ে নার্স রাখবে সেই টাকাটা তোর ভবিষ্যতের জন্য সঞ্চয় কর। তোর বাবা তো তোর জন্য কিছু রেখে যেতে পারেনি, আর আমিও তোর জন্য কিছুই করতে পারলাম না। তোর ভবিষ্যৎ কি হবে সেটাই চিন্তা করে পাই না। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি পুরুষ মানুষ, আমি কোনোভাবে হলেও চলে যেতে পারবো। তুমি আমার আম্মু আর আমার একটা ছোট বোন, তাদেরকে ভালো রাখাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। আজ আব্বুর কাছে থাকলে হয়তো আমাকে এতটা দায়িত্ব নিতে হতো না, কিন্তু আব্বু যখন বেঁচে নেই, তখন তো আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে। সত্যি আমি ধন্য তোর মতো ছেলেকে আমার পেটে ধরতে পেরেছি বলে। তা না হলে কখনো একটা ছেলে মা আর বোনের এতটা যত্ন নেয় আর এতটা খেয়াল করে, সেটা আমি আজ পর্যন্ত দেখিনি রে বাবা। ভালো রাখতে পারলাম কই? না তো দিতে পারলাম তোমাকে আর আমার বোনকে ভালো একটা লাইফ, আর না তো ভালো খাবার তোমাদের খাওয়াতে পারি, ভালো একটা পোশাকও তোমাদের পরাতে পারি না। তাহলে আমি আর কি করতে পারলাম? ভাইয়া তুই আমাদের জন্য যেটুকু পড়ছে সেটুকু আমাদের জন্য যথেষ্ট। আমরা এর বেশি আর কিছুই চাই না। আমার যথেষ্ট ভালো আছি। তারপর কথা বলতে বলতে সাগর খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল আর মোবাইলে ফেসবুকিং করতে লাগলো। এভাবে কখন যে তার চোখটা লেগে এসেছে সেটা তার খেয়ালই নেই। ঘুম ভাঙল রাত 10টার দিকে তার ছোট বোনের ডাকে। এ ভাইয়া ভাইয়া, তুই এখনো ঘুমাচ্ছিস? এদিকে আম্মু সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি হাত মুখ ধুয়ে এখনই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। খাবারগুলো আবার ঠান্ডা হয়ে যাবে, তখন তো আবার খেতে ভালো লাগবে না। এই বলে তিশা খাবার টেবিলে চলে গেল। এদিকে সাগর ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর খাবার টেবিলে চলে আসলো। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। এদিকে সাগর নিজের রুমে এসে আবার মোবাইল টিপতে শুরু করলো। তখনই হঠাৎ তার এক বন্ধু তাকে ফোন করলো। কি অবস্থা দোস্ত, কেমন আছিস? অনেক দিন ধরে তো তোর কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। এই তো আছে আলহামদুলিল্লাহ, ভালোই। তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে একটা সমস্যা। সেটা হলো চাকরিটা এখনো পাচ্ছি না। চেষ্টা করতে থাক, একদিন ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবে। আর আজ খবরের কথা বলছিস? সারাদিন অফিস শেষ করে বাসায় এসে ক্লান্ত হয়ে পড়ি, তারপর আবার বাসায়ও টুকটাক কাজ করতে হয়, তারপর আর সময় হয়ে ওঠে না। আচ্ছা, তোর অফিসে কি একটা চাকরির ব্যবস্থা করা যায় না? তাহলে তো দুজন মিলে একসঙ্গে চাকরিও করতে পারতাম, আর সময়ও কাটতে পারতাম। ভাই, যা বলেছিস বলেছিস, এই কথাটা আর বলেও মুখে আনিস না, কারণ যে কষ্ট আমি ভোগ করছি সেই কষ্ট তোকে ভোগ করাতে চাই না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? সমস্যা মানে? আমাদের নতুন এমডি ম্যাডাম এতটা বাজে আচরণ করে সবার সঙ্গে, যেটা বলার মতো না। সবার সঙ্গে অনেক খারাপ আচরণ করে। এই আচরণ তুই একদম সহ্য করতে পারবি না। তাই আমি মনে করি তোর এখানে চাকরি নেওয়ার থেকে বেকার থাকা অনেক ভালো। হ্যাঁ, সেটা একদম তুই ঠিক কথাই বলেছিস। তুই তো জানিস
আমি অসম্মান জিনিসটা একদম সহ্য করতে পারি না। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কোনোদিনও যাওয়া পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। সব কিছু আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই করবে। আরও বেশ কিছুক্ষণ কথা বলে আর গল্প গুজব করলো, তারপর ফোনটা কেটে দিল। তারপর সাগর মোবাইল রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আর তখনই হঠাৎ মনে পড়ল গতকালকের কথাটা। এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে সবার সামনে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর নদী আসলো। কি ব্যাপার, আজ তো দেখি সময়ের আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। তাহলে এতদিন ইচ্ছে করে লেট করতেন বুঝি? না ম্যাডাম, একদমই না। আমি কোনো ইচ্ছে করে লেট করতে যাব? আমি তো প্রতিদিন এসবের মধ্যেই তৈরি হয়ে থাকি। তাছাড়া পাবলিক বাসে যাতায়াত করি, লেট তো একটু হতেই পারে। দেখুন, রাস্তা দিয়ে আপনি একা চলাচল করেন সেরকমটা কিন্তু নয়। আমিও চলাচল করি। পাবলিক বাসে চলাচল করলেই কি লেট হতে হবে এমনটা কোনো হাদিসে লেখা আছে নাকি? ম্যাডাম, আপনাকে আমি এভাবে বোঝাতে পারবো না। আপনি যদি একদিন পাবলিক বাসে যাতায়াত করতেন তাহলে বুঝতে পারতেন আমি সত্য বলছি নাকি মিথ্যে বলছি। ঠিক আছে, তাহলে আমি সপ্তাহ থেকে পাবলিক বাসে করে অফিসে যাতায়াত করব, দেখি আমার লেট হয় কিনা। এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। সাগর তখন কোনো কথা না বলেই নদীর সঙ্গে গাড়িতে উঠে বসলো আর অফিসে চলে আসলো। অফিসে এসে সাগরের নিজের কেবিনে ঢুকতে যাবে, তখনই রিমি এসে তার সামনে দাঁড়ালো আর একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, কি ব্যাপার মিস্টার সাগর, বিষয়টা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম আপনার সঙ্গে এত বাজে আচরণ করতো, আর আজকে না আপনাকে নিজের গাড়িতে করে নিয়ে অফিসে এসেছে। বিষয়টা কি একটু খুলে বলতেন যদি? বিষয়ে আবার কি হতে যাবে? আমি পাবলিক বাসে যাতায়াত করি, তাই প্রতিদিন অফিসে আসতে লেট হয়। ম্যাডাম আমাকে ঝাড়ে সরায়, আর সেই জন্যই ম্যাডাম বলেছে ম্যাডাম প্রতিদিন অফিসে আসার সময় আমার বাসার সামনে থেকে আমাকে তুলে নেবে। কিন্তু আমার কাছে তো বিষয়টা অন্যরকম লাগছে। আমার মনে হয় ম্যাডাম আপনার প্রেমে পড়ে গেছে, তাই আপনাকে চোখে চোখে রাখতে চাইছে। দেখুন মিস রিমি, একদম বাজে কথা বলবেন না। এসব বাজে কথা বলা আমি একদমই পছন্দ করি না। আরে বাবা, আমি আবার বাজে কথা কই বললাম? যেটা সত্য সেটাই বললাম। আমার দেখে এটাই মনে হয়েছে। তাছাড়া আপনি অফিসের অন্য সব স্টাফদের জিজ্ঞাসা করলে তারাও একই কথাই বলবে। বিশ্বাস তাহলে আপনি জিজ্ঞাসা করে দেখতেই পারেন। দেখুন, এমনিতেই তো সারাদিন অফিসে অনেক কাজের চাপের উপর থাকি, তাই এই কথাগুলো জিজ্ঞাসাবাদ করে নিজের সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন আসছি, আর দয়া করে এসব বাজে বকবেন না। কথাটা বলে রিমিকে পাশ কাটিয়ে সাগর নিজের কেবিনে চলে গেল আর কাজ করতে থাকলো। দেখতে দেখতে সারাটা দিন চলে গেল। তখন বিকেল 5:30টার মতো বাজে। তখনই অফিসের পিয়ন এসে সাগরকে বলল, স্যার, আপনাকে নদী ম্যাডাম নিজের কেবিনে ডেকেছেন, বলেছেন এক্ষুনি যেতে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। অতঃপর পিয়ন এসে সেখান থেকে চলে গেল। আর তার কিছুক্ষণ পর সাগর নিজের কাজটা শেষ করে তারপর নদীর কেবিনে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি নাকি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আপনাকে একটা কাজে রেখেছি। আপনাকে কাল আমার সঙ্গে চট্টগ্রাম যেতে হবে, ওখানে অফিসের একটা কাজ আছে। কিন্তু ম্যাডাম, কাল তো শুক্রবার, অফিসের ছুটির দিন। আমি তো কাল আমার বোনকে নিয়ে ঘুরতে যাব। সেটা হবে না। আপনি আপনার বোনকে নিয়ে আগামী সপ্তাহে করতে যাবেন। কাল আপনাকে আমার সঙ্গে চট্টগ্রাম যেতে হবে, ওখানে অফিসের একটা জরুরি কাজ আছে। কিন্তু ম্যাডাম, অফিসে তো আরও অনেক রয়েছে, আপনি চাইলে তাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারেন। আমি তো আমার বোনকে কথা দিয়েছি কাল আমি তাকে নিয়ে ঘুরতে যাব, এবং এখন যেতে তাকে নিয়ে ঘুরতে না যাই তাহলে সে তো মন খারাপ করবে। আমার অত কিছু দেখার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বলেছি আপনি আমার সঙ্গে যাবেন, তার মানে আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। সাগর তখন মাথা নাড়িয়ে সেখান থেকে চলে আসলো। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে তার ছোট বোন অনেকদিন ধরে ঘুরতে যেতে চাইছে, কিন্তু সময় করে নিয়ে যেতে পারছে না। তাই বলছিল আগামীকাল শুক্রবার নিয়ে যাবে। আর এইদিকে অফিসের ম্যাডাম বলছে তার সঙ্গে চট্টগ্রাম যেতে হবে। এখন কি করবে? এগুলো চিন্তা করতে করতে নিজের কেবিনে চলে আসলো
আর তখনই অফিস ছুটির টাইম হয়ে গেল। তাই সাগর অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলো। বাসে এসে দেখতে পেল তার ছোট বোন নিজের রুমে বসে পড়াশোনা করছে। তাই সে তার বোনের রুমে চলে গেল আর তার বোনকে বলল, তিশা, কাল তোকে নিয়ে ঘুরতে যাওয়া হবে না। আমাকে অফিসের কাজে বসের সঙ্গে চট্টগ্রাম যেতে হবে। কি বলছিস ভাইয়া? আমি তো আরও কাল ঘুরতে যাব বলে সব কিছু কুচকাজ করে রেখেছি। কি করব বল? আজ বিকেলেই ম্যাডাম বলল কাল ম্যাডামের সঙ্গে চট্টগ্রাম যেতে হবে। তাছাড়া তুই তো জানিস, আমি যদি এই অফিসের ম্যাডামের কথা মতো না চলি তাহলে আমার চাকরিটা থাকবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোকে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে না। তুই তোর ম্যাডামের সঙ্গে কাজে চলে যা। আমি না হয় পরে একবার তোকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, প্লিজ বোন, আমার মন খারাপ করিস না। আমি আগামী সপ্তাহে তোকে নিয়ে ঘুরতে যাব। এই বলে সাগর নিজের রুমে চলে আসলো আর মনে মনে ভাবতে লাগলো, আর যদি নদীর অফিসে চাকরিটা না করতো তাহলে হয়তো কাল তার বোনকে নিয়ে ঘুরতে যেতে পারতো। তার বোনের মন খারাপ হতো না, কিন্তু দুর্ভাগ্য এই অফিসে চাকরিটা করতে হচ্ছে বলেই এত কিছু সহ্য করা লাগছে। না হলে হয়তো এটা হতো না। যাই হোক, এখনও রাতে কিছু চিন্তা করে লাভ কি। রুমে এসে সাগর কাপড় চোপড় চেঞ্জ করে তারপর রাতে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে এসে ঘুমিয়ে পড়ল, কারণ সকাল সকাল তাকে উঠতে হবে। কারণ এই ম্যামে তো সকাল সকালই কোনো কাজ করতে পছন্দ করে। সকাল হয়তো 7টার মধ্যেই তার বাড়ির সামনে এসে গাড়ির হর্ন বাজাবে, তাই সে দ্রুত ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল আনুমানিক 6টা বাজে, তখনই তার ফোনে রিংটোন বাজতে শুরু করলো। 2-3বার ফোনটা বাজার পর সে ফোনটা হাতে নিয়ে দেখলো তার বস মানে নদী তাকে ফোন করেছে, তাই সে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। একটা কাজ করো, তুমি এক্ষুনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। আমরা কিছুক্ষণ পরেই বেরোবো। আমাদের সকাল 10টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাতে হবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিচ্ছি। এই কথা বলে সাগর ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। তারপর রুমে এসে তৈরি হয়ে নিল। রেডি হয়ে তারপর বাসা থেকে বের হতে যাবে, তখনই তিশা ঘুম থেকে উঠে তাকে দেখি বলে, কি ব্যাপার ভাইয়া, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? আর এত সকালে যাবি সেটা আমাকে বললি না কেন? তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে তোর জন্য কিছু একটা বানিয়েও রাখতাম। না, রাস্তা থেকে কিছু একটা খেয়ে নেব। তাছাড়া ম্যাডামের সঙ্গে যাচ্ছি, সে যখন নাস্তা করবে তখন কি আর আমাকে রেখে নাস্তা করতে পারবে নাকি? আর তোর কলেজ বন্ধ, তাই আর সকাল সকাল তোকে ঘুম থেকে ডেকে তুললাম না। যা ঘুমিয়ে পড় আবার। 10টার দিকে ঘুম থেকে উঠে তারপর মা আর তুই কিছু বানিয়ে খেয়ে নিস। কিন্তু ভাইয়া, তুই এভাবে না খেয়ে চলে যাবে, এটা তো আমার ভালো লাগছে না। কারণ তোর অফিসের বসের ব্যাপারটা যে কথা শুনেছি, তোর বস যে তোকে নাস্তা করাবে সেটারও তো কোনো নিশ্চয়তা নেই। তুই যদি কাল আমাকে বলে রাখতি তুই এত সকাল সকাল চলে যাবি, তাহলে আমি ঘুম থেকে উঠে তোর জন্য নাস্তা বানিয়ে রাখতাম। আরে বাবা, বললাম তো, এত চিন্তা করার কিছু নেই। আমি রাস্তা থেকে কিছু একটা কিনে খেয়ে নেব, আমার জন্য চিন্তা করতে হবে না। এখন যা, তুই ঘুমিয়ে পড়। এই কথা বলে সাগর বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। আর তখনই নদী এসে সেখানে পৌঁছালো। মিস্টার সাগর, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসুন। আমাদের 11টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাতে হবে, তা না হলে আবার মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না। সাগর তখন কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো। আর সাগর গাড়িতে উঠে বসতেই নদী গাড়ি স্টার্ট করলো। আজ নদীর সঙ্গে তার কোনো ড্রাইভার আসেনি, সে নিজেই গাড়ি ড্রাইভ করছে। তাই সাগর গিয়ে পিছনের সিটে বসলো। তখনই নদী তাকে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি পেছনের সিটে বসেছেন কেন? কেউ ভাববে আমি আপনার ড্রাইভার আর আপনি আমার মালিক। আপনি তাড়াতাড়ি সামনে এসে বসুন। কিন্তু ম্যাডাম, আপনি আমার বস, আপনার সঙ্গে বসাটা আমার ঠিক হবে না। তাছাড়া আপনি এখন গাড়ি স্টার্ট করে ফেলেছেন চলন্ত গাড়িতে, আমি সামনের সিটে আসবো কিভাবে? আপনি চলন্ত গাড়িতেই সামনের সিটে আসবেন, কারণ মানুষজন দেখলে ভাববে আপনি আমার মালিক আর আমি আপনার ড্রাইভার। এটা আমি মেনে নিতে পারবো না। সাগর আর কোনো উপায়ন্তর না পেয়ে চলন্ত গাড়িতে পিছন থেকে সামনের সিটে এসে বসলো। আর এইদিকে নদী আপন মনে গাড়ি চালাচ্ছে। চট্টগ্রাম এসে যখন পৌঁছালো তখন আনুমানিক সকাল 10টা 45 মিনিটের মতো হবে বাজে।
নদী গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে পার করে ভিতরে ঢুকে গেল। আর এদিকে সাগর বাইরে গাড়িতেই বসে আছে। নদী ভিতরে গিয়েছে প্রায় 2 ঘন্টার মতো হবে, মানে তখন আনুমানিক দুপুর 1টার কাছাকাছি। সাগর তখনও একা একা গাড়ির ভিতর বসে আছে। দুপুরের আজান দিয়ে দিয়েছে। তখন প্রায় 1:15 বাজে। নদী তখন ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। সাগরকে তখন গাড়িতে বসা দেখে সে বলল, কি ব্যাপার, আপনি কি গাড়ি থেকে বের হননি নাকি এখনো কি গাড়িতেই বসে আছেন নাকি? হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাকে কোনো কিছু না বলেই গাড়ি থেকে নেমে চলে গেছেন। আমাকে তো কিছুই বললেন না আমি গাড়ি থেকে নামবো, আপনার সঙ্গে যাব নাকি, কিছুই তো বললেন না। ও শিট, আসলে আমি মিটিং এর চিন্তায় এতটাই মগ্ন ছিলাম যে আপনাকে বলতেই ভুলে গেছিলাম। যাই হোক, এখন চলুন আমরা আজ এখানেই থাকবো, কারণ আগামীকাল সকালে আরও একটা মিটিং আছে, সেটা শেষ করে তারপর ঢাকায় ফিরবো। কিন্তু ম্যাডাম, আমরা এখন কোথায় যাব? না মানে আজকের রাতটা তো থাকতে হবে, আমরা থাকবো কোথায়? কোথায় থাকবেন মানে আমি গেস্ট হাউস বুক করেছি, সেখানেই থাকা হবে। একটা কাজ করুন, আমার শরীরটা না বড্ড টায়ার্ড লাগছে, আপনি গাড়ি চালান। ম্যাডাম, আমি গাড়িতেও টুকটাক চালাতে পারি, কিন্তু এভাবে হাইওয়ে রোডে তো গাড়ি চালাতে পারবো না, এটা তো রিস্কি হয়ে যাবে। দেখুন, আমি আপনাকে একটা কাজ করতে বলেছি, কোনো এক্সকিউজ দেখাতে বলিনি। আমি আপনাকে গাড়ি চালাতে বলেছি, সো আপনি ড্রাইভিং থেকে এসে বসুন আর গাড়িটা চালান। সাগর তখন আর কোনো কথা বলল না, কারণ এখন কথা বলেই নদীর জারি শুনতে হবে। তাই সে চুপচাপ ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আর তখনই নদী এসে তার পাশে সিটে বসলো। সাগর আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, কারণ এই প্রথমবার সে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে। এর আগে সে কখনোই হাইওয়েতে গাড়ি চালায়নি। এটা দেখে নদীর মেজাজ অনেকটাই খারাপ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আপনি একটা গাড়ি চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাড়াতাড়ি গাড়ি চালান, আর এইভাবে আস্তে আস্তে গাড়ি চালানো আমার একদমই ভালো লাগে না। সাগর তখন অনেক ভয়ে ভয়ে গাড়ির স্পিড আরও একটু বাড়ালো আর তারপর চালাতে লাগলো। 10 মিনিটের মধ্যেই তার একটা বিশাল গেস্ট হাউসের সামনে এসে গাড়ি দাঁড় করালো। আর তারপরই দুজনে গেস্ট হাউসের ভিতর ঢুকে গেল। নদী তখন রিসেপশন থেকে একটা চাবি নিয়ে তারপর সোজা তার রুমে চলে গেল। সাগর তার পিছন পিছন আসছিল, কিন্তু নদী যেটা তোয়াক্কা না করে সোজা রুমের ভিতর ঢুকে গেল। সাগর তখন কোনো উপায়ন্তর না পেয়ে সেই রুমে দরজার বাহিরে দাঁড়িয়ে রইল। তখনই ওই গেস্ট হাউসের ম্যানেজার সেখান দিয়ে যাচ্ছিল। তখন ওই গেস্ট হাউসের ম্যানেজার তাকে প্রশ্ন করলো, কী ব্যাপার, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? ম্যাডাম কি আপনার সঙ্গে ঝগড়া করেছে নাকি? না, আপনি ভুল ভাবছেন, উনি আমার বস। উনি হয়তো ভিতরে কোনো কাজ করছেন, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, কিন্তু আমি তো আপনাদেরকে ভেবেছিলাম আপনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ। আপনাদের দুজনকে হাজব্যান্ড ওয়াইফের মতোই লাগছিল। যাই হোক, আমি আসি। এই কথা বলে ওই গেস্ট হাউসের ম্যানেজার সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। এদিকে পেটে ক্ষুধার যন্ত্রণা, সারাদিন কিছু খায়নি। আর অপরদিকে গেস্ট হাউসের রুমের বাইরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে একটু বসার মতো জায়গাও নেই। এখন যদি এখান থেকে সাগর অন্যত্র কোথাও চলে যায় তাহলে নদীর বকা শুনতে হবে। তাই সে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে আছে। এভাবেই দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। নদী যখন কোনো একটা কাজের রুম থেকে বের হলো তখন সাগর তাকে বলল, ম্যাডাম, আমার না খুব ক্ষুধা পেয়েছে। তোর সাথে আমাকে বলছেন কেন? গেস্ট হাউসের বাইরে রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খেয়ে আসলেই পারতেন। না মানে আসলে ম্যাডাম, আমি তো আমার সঙ্গে তেমন কোনো টাকা নিয়ে আসিনি। তাছাড়া মাসের শেষের দিক চলছে, হাতে তেমন টাকা পয়সা নেই। আর এখানকার রেস্টুরেন্টে সব দামি দামি খাবার, ওসব খাবার কিনে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। সেটা আপনি আমাকে আগে বলেননি কেন? এই নেন, এখানে 2000 টাকা আছে, খাবারটা খেয়ে আসেন। আর আমি এখন আমার এখানকার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কতক্ষণ আপনি রুমের ভেতরে গিয়ে বিশ্রাম নিতে পারেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কিন্তু আপনি তো একটা রুম বুক করেছেন, তাহলে রাতে কোথায় থাকবো আমি? কোথায় আবার থাকবেন? আপনি রুমের বাইরে দাঁড়িয়ে থেকে এখন যেভাবে আমাকে পাহারা দিচ্ছিলেন ঠিক সেভাবেই আমাকে পাহারা দিবেন। আমি তো এখানে কোনো গার্ড নিয়ে আসিনি। আমার উপর যদি কেউ হামলা করে তাহলে আমাকে কে বাঁচাবে? তাই আপনি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু ম্যাডাম, আমি কোনো কথা শুনতে চাই না। আপনাকে যেটা বলেছি সেটাই, রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসবেন, আর তারপর আমি না আসা পর্যন্ত আমার রুমে আপনি বিশ্রাম নেবেন, আর আমি চলে আসলে আপনি বাইরে চলে আসবেন।
এ বলে সাগরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নদী সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর তখন গেস্ট হাউস থেকে বের হয়ে বাইরে একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার খেয়ে নিল, আর তারপর রুমে এসে বিশ্রাম নিতে থাকলো। এভাবে দেখতে দেখতে ওই দিনের রাত প্রায় 12টা বেজে গেল, কিন্তু নদী এখনও ফিরে আসেনি। তাই সাগর নদীকে ফোন দিল। কি ব্যাপার, কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি আমাকে ফোন দিলে কেন? না মানে ম্যাডাম, রাত 12টা বেজে গেছে, এখন আপনি গেস্ট হাউসে ফিরে আসেননি। আপনার কোনো সমস্যা হলো কি না তাই আপনাকে ফোন দিলাম। আমার কোনো সমস্যা হতে যাবে কোন দিকে? তুমি কি ওখানে বসে বসে এটারই প্রার্থনা করছিলে নাকি? না ম্যাডাম, আপনি তো আমাকে বলে গেলেন আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে চাচ্ছেন আর দেখা করে চলে আসবেন, কিন্তু এদিকে এতটা সময় পেরিয়ে গেল, তারপরেও আপনি গেস্ট হাউসে ফিরে আসছেন না, সেটা থেকেই আমার চিন্তা হচ্ছিল, তাই আপনাকে ফোন দিলাম। আমি আজকে ফিরে আসবো না, আমি আজকের রাতটা আমার বন্ধুর বাড়িতেই থেকে যাব। তুমি ওখানেই থাকো। এখন আমি আপনার কথা শুনে নিশ্চিন্ত হলাম, আসলে খুব টেনশন হচ্ছিল তো তাই। নদী তখন তার কথার কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। আর এইদিকে সাগর তখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নিল, আর তখনই নদী তাকে ফোন দিল। আমি আমার বন্ধুর বাড়ির অ্যাড্রেস তোমাকে মেল করে দিচ্ছি, তুমি গাড়িটা নিয়ে আমার বন্ধুর বাড়ির সামনে চলে এসো। এই বলে সাগরকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নদী ফোনটা কেটে দিল। সাগর তখন মোবাইলটা হাতে নিয়ে অ্যাড্রেসটা দেখলো, তারপরেই গেস্ট হাউস থেকে বের হয়ে ওই অ্যাড্রেসে চলে আসলো। এই বাড়ির সামনে দাঁড়িয়ে সাগর নদীকে ফোন দিল। ম্যাডাম আমি চলে এসেছি, আপনি কোথায়? আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি আসছি, 2 মিনিট দাঁড়া। বান্ধবীর সঙ্গে এতদিন পর দেখা হয়েছে, তাই তার সঙ্গে গল্প আর শেষ হতেই চাইছে না। এই বলে নদী ফোনটা কেটে দেয়, আর কিছুক্ষণ পর বাসা থেকে নেমে আসে। তারপর তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। তখন সাগর তাকে প্রশ্ন করে, ম্যাডাম আমরা এখন কোথায় যাব? কাল যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখানেই। তাড়াতাড়ি যাও, আমাদের হাতে বেশি সময় নেই, 10 মিনিটের মধ্যেই ওখানে পৌঁছাতে হবে। কিন্তু ম্যাডাম লোকেশন দেখাচ্ছে আমাদের প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে ওখানে গিয়ে পৌঁছাতে, তাহলে 10 মিনিটের মতো ওখানে পৌঁছাবো কি করে? আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে যেটা বলেছি সেটাই করো। তুমি তাড়াতাড়ি করে গাড়ি চালাবা, 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে। সাগর তখন কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো, কারণ এখন যদি সে নদীর সঙ্গে কথা বলে তাহলে আরও সময় ফুরিয়ে যাবে, আর সময় মতো পৌঁছাতে না পারলে নদীর বকা সঙ্গে পানিশমেন্ট আছে। তাই সে হাই স্পিডে গাড়ি চালিয়ে 10 মিনিটের মধ্যে সেখানে এসে পৌঁছালো। তুমি এখানেই থাকো, আমি মিটিং শেষ করে চলে আসবো। আর এই নাও 500 টাকা, তুমি নাস্তাটা করে নিও। ম্যাডাম আপনি নাস্তা করবেন না মানে? আমাকে টাকা দিয়েছেন তাই জিজ্ঞাসা করলাম। আমার নাস্তা করা বা না করার জন্য তোমাকে আমি চিন্তা করতে বলিনি। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো, যাও নাস্তা করে এসো। আমার যখন সময় হবে তখন আমি নাস্তা করে নেব। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো আমি আমার বান্ধবীর বাসা থেকে এসেছি এবং বান্ধবীর মার সাথে কে নাস্তা না করে চলে এসেছি, এটা তো আর ভাবার কথা নয়। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি নাস্তা করে এখানেই অপেক্ষা করব। নদী তখন কোনো কথা না বলেই চুপচাপ ওই রেস্টুরেন্টের ভিতর চলে গেল, আর তারপর প্রায় 2 ঘন্টা পর সেখান থেকে বের হয়ে আসলো। তারপরই তারা দুজন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে ঢাকায় এসে যখন পৌঁছালো তখন দুপুর 2টার মতো বাজে। সাগর তখন নদীকে বলল, ম্যাডাম এখন তো দুপুর 2টা বেজে গেছে, আমাকে কি এইটুকু সময়ের জন্য ছুটি দেওয়া যাবে? মানে আমি আমার আম্মুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতাম। না, আপনি 5টার দিকে অফিস থেকে বের হয়ে তারপর আপনার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। এখন আপনাকে আমার সঙ্গে অফিসে যেতে হবে, অফিসের কিছু কাজ আছে সেগুলো করতে হবে। কিন্তু ম্যাডাম এত দেরি করে যদি যাই তাহলে তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে আসতে রাত 10টা-11টা বেজে যাবে। আমার আম্মুর শরীরটা এমনিতেই খারাপ, তারপর আবার এত রাত পর্যন্ত বাইরে থাকাটা কি ঠিক হবে? আমি কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটাই করুন। সাগর তখন বুঝতে পারল এভাবে আর কথা বলে লাভ হবে না, তাই সে কথা না বলে অফিসে চলে গেল আর নিজের কেবিনে বসে কাজ করতে থাকলো। প্রায় আধা ঘন্টা পর রিমি সেখানে এসে উপস্থিত হলো আর সাগরকে বলল, কি ব্যাপার মিস্টার, খবর কি আপনার? বিষয়টা তো আমার ঠিক সুবিধা লাগছে না। আপনি কোন বিষয়ে কথা বলছেন আমি বুঝতে পারছি না, যদি একটু খুলে বলতেন তাহলে আমার বুঝতে সুবিধা হতো।
এমনভাবে দেখছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। ম্যাডামের সঙ্গে আপনার কি চলছে একটু জানতে পারি? আচ্ছা, আপনার কি মাথায় সমস্যা আছে নাকি আমি সেটাই বুঝতে পারি না। ম্যাডামের সঙ্গে আবার আমার কি থাকতে যাবে? আর কোথায় ম্যাডাম, কোথায় আমি? আমি কি বামুন হয়ে আকাশের চাঁদ ধরার মতো দুঃসাহস দেখাতে পারি নাকি? সেটা অবশ্য ঠিক, কিন্তু চাঁদ যদি নিজেই মাটির পৃথিবীতে চলে আসে তখন তো আর তাকে দূরে রাখা যায় না, এটাও কিন্তু মেনে নিতে হবে। তাই, কিন্তু আমার মনে হয় আপনার ধারণা ভুল। এটা কখনোই হবে না, আর এটা কোনো দিন হওয়ার মতো নয়। তাই বলছি কি, এসব অবাস্তবিক জিনিস কল্পনা করবেন না। কেন, কল্পনা করতেও দোষ কোথায়? আপনারা করতে পারেন, আর আমরা বললে তো আপনি যে ম্যাডামের সঙ্গে 2 দিন চট্টগ্রামে গিয়ে থেকেছেন সেটা কি আমরা জানি না নাকি? হ্যাঁ, আমি ম্যাডামের সাথে গিয়েছি আর ম্যাডামের সঙ্গেই 2 দিন থেকেছি, কিন্তু ম্যাডাম নিজের বন্ধুর বাসায় থেকেছেন আর আমি গেস্ট হাউসে। বুঝতে পেরেছেন? হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। কি করছেন না করছেন সেসব তো আপনারাই জানেন, আমাদের কাছে আর মিথ্যে বলে লাভ কি? এই কথা বলে রিমি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর নিজের কেবিনে বসে কাজ করতে থাকলো, কিন্তু তার মন পড়ে আছে বাসায়। তার মাকে নিয়ে আজ ডাক্তারের কাছে যাওয়ার তারিখ, কিন্তু সেটা হয়তো আর হয়ে উঠল না। আর যদি যাওয়া হয় তাহলে ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে। এগুলো চিন্তা করতে করতে এসে কাজ করছিল, কিন্তু সে কাজে মন বসাতে পারছিল না। এভাবে দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল। আর সে কোনো রকমের কাজগুলো শেষ করে নদীর কেবিনে গেল। ম্যাডাম, 5টা তো বেজে গেছে, এখন কি আমি যেতে পারি? না মানে আপনাকে যে বলেছিলাম আমি আমার আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যাব, তাই। আচ্ছা ঠিক আছে, যান। আপনাদের নিয়ে আর পারি না, সব সময় শুধু একটা না একটা অজুহাত আপনাদের দেখাতেই হবে। আপনাদের প্রতিদিনই ছুটি লাগবে, কি আর করব, যান তাহলে। সাগর তখন নদীর কেবিন থেকে বের হয়ে চলে আসলো, আর তারপর অফিস থেকে বের হতে যাচ্ছিল। তখনই আবারও রিমি তার সামনে এসে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার সাহেব, আজকাল আপনার আচার আচরণ ঠিক ভালো লাগছে না। আপনি এত সকালে অফিস থেকে চলে যাচ্ছেন আর ম্যাডাম আপনাকে ছেড়ে দিয়েছে, বলুন তো এর পেছনের কারণটা কি? আরে বাবা রিমি, তুমি এমন কেন করছো? আমাকে নিয়ে এত সমালোচনা কেন তোমাকে করতে হবে বলো শুনি? আমার আম্মু অসুস্থ, আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাই ম্যাডামের কাছ থেকে 1 ঘন্টার জন্য ছুটি নিয়েছি। আই এম সরি, আমি আসলে তোমার সঙ্গে মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আন্টিকে নিয়ে ডক্টরের কাছে যাও, আর ডাক্তার কি বলে সেটা কিন্তু আমাকে জানিও। এই বলে রিমি তখন ওখান থেকে চলে গেল। আর এদিকে সাগর অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলো। সে আগেই তিশাকে ফোন দিয়ে বলে দিয়েছিল তার আম্মুকে নিয়ে রেডি হয়ে থাকতে, ডক্টরের কাছে যাবে। তাই এদিকে তিশা রেডি হয়ে অনেকক্ষণ আগে থেকেই বসেছিল। সাগর পাশে এসে তাদেরকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার দেখিয়ে বাসে আসতে আসতে রাত 11টার মতো বেজে গেল। তোকে তো আমি বলেছিলাম আমি আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন রাত 11টা বেজে গেছে, কখন রান্না করবা, কখন খাবো, আর কখন ঘুমাবো? তোকে তো আবার কাল সকালে অফিসে যেতে হবে। সমস্যা নেই, চলো আমি তোকে রান্নার কাজে সহযোগিতা করি, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে পারবো। অফিস নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোরও তো কাল কলেজ আছে। বলতে বলতে দুই ভাই বোন মিলে রান্না করে চলে গেল। তারপর দুজন মিলে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন যখন সাগর নিজের কেবিনে বসে কাজ করছিল, তখনই হঠাৎ তার একটা কাজ নিয়ে সমস্যায় পড়ে গেল। কাজটা কোনোভাবেই করতে পারছিল না, তাই সে রিমি কেবিনে চলে গেল আর রিমি তাকে কাজটা বুঝিয়ে দিচ্ছে। তখনই নদী সেটা দেখে ফেলে আর সেখানে উপস্থিত হয়। প্রচণ্ড রেগে গিয়ে নদী তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, কি হচ্ছে এগুলো? এটা আমার অফিস, এটা প্রেম করার জায়গা নয়। এখানে এইসব করার অনুমতি আপনাদের কে দিয়েছে? ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমরা সেরকম কোনো কিছুই করিনি। আমি সাগরকে একটা কাজ বুঝিয়ে দিচ্ছিলাম, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। প্রশ্নটা কি আমি আপনাকে করেছি নাকি সাগরকে করেছি? আপনি কেন উত্তর দিচ্ছেন? আপনাকে তো আমি কোনো কিছুই জিজ্ঞাসা করিনি। হ্যাঁ ম্যাডাম, রিমি একদম ঠিক কথাই বলেছে। আমি একটা কাজ করতে পারছিলাম না, তাই সেটা রিমি আমাকে দেখিয়ে দিয়েছিল, আর কিছুই না। ও আচ্ছা, তাই বুঝি। আপনি কাজটা করতে পেরেছিলেন না, তাহলে আপনি আমার কাছে চলে যেতেন,
আমি আপনাকে এই কাজটা বুঝিয়ে দিলাম, কিন্তু তাই বলে আপনি এই মেয়েটার কাছে কেন আসবেন? আপনি জানেন না আমার অফিসে এইসব প্রেম টেম ওসব চলে না। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আপনি আমাদের ভুল ভাবছেন। আমরা দুজন শুধুমাত্রই অফিস কলিগ, আর বলতে পারেন ভালো বন্ধু, এছাড়া আর কিছুই না। একদম কথা বলবেন না আপনি। যেভাবে গায়ে পড়ে ডলাডলি করছিলেন, এরপর কি আপনাদের আর কি বলবো। যাই হোক, আজকের পর থেকে যেন আমার অফিসে এইসব কিছু না হয়। আপনি কোনো কাজ বুঝতে না পারলে সেটা আমার কাছে নিয়ে যাবেন, আমি বুঝিয়ে দেব। তাই বলে আপনি অন্য একজন মেয়ে কলিগের সঙ্গে এইভাবে ডলাডলি করবেন না। কথাটা শুনে সাগর আর রিমি দুজনেই মনে মনে অনেক কষ্ট পেল, মুখে কিছু বলল না। কারণ এই মানুষটাকে কোনো কথা বলেও লাভ হবে না। কারণ এই মেয়ে তার মনে যা আসবে তাই বলবে, কি হয়েছে আসল ঘটনা কি সেটা কখনোই খুঁজবে না। যাই হোক, এদিকে সাগর কাজটা বুঝে নিয়ে তারপর নিজের কেবিনে চলে যায় আর কাজ করতে থাকে। তখনই নদী আবার তার কেবিনে নিয়ে আসে আর বলে, তুমি ওই মেয়েটার কাছে কেন গিয়েছিলে? ম্যাডাম, বললাম তো আমি কাজটা বুঝতে পারছিলাম না, তাই তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়ার জন্য গিয়েছিলাম। তুমি আমার কাছে কেন যাওনি? আমি এই অফিসের এমডি, তোমার কোনো সমস্যা হলে সেটা সমাধান করার দায়িত্ব আমার। ম্যাডাম, আপনাকে তো কিছু বলতে গেলে আপনার ঝাড়ি শুনতে হয়, তাই আপনার কাছে যাইনি। রিমি তো আমাকে সহজেই বিষয়টা বুঝিয়ে দিল, তাই আমি ওর কাছ থেকেই বুঝে নিলাম। আমি ঝাড়ি দিয়ে কথা বলি বলে আমার কথা ভালো লাগে না, আর ওই মেয়েটার সঙ্গে ডলাডলি করতে খুব ভালো লাগে। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমার অফিসে এইসব কিছু চলবে না কিন্তু। ম্যাডাম, আমি আপনার দুইটা পায়ে ধরি, কিন্তু দয়া করে এরকম অপবাদ দেবেন না। এগুলো একদম ভালো না। আমি এই মেয়েটার সঙ্গে কেন কোনো সম্পর্ক করতে যাব? তাছাড়া আপনি জানেন আমার ফ্যামিলি সম্পর্কে আমার এই মুহূর্তে এসব কিছু করার সময় নয়। আমি এখন ফ্যামিলিটাকে ভালো রাখার দায়িত্ব কাঁধে নিয়েছি। আমাকে এখন সেটাই করতে হবে। অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া আমার কাজ নয়। দেখো, আমাকে কোনো কিছু বোঝাতে এসো না। সব কিছু বোঝার মতো যথেষ্ট বয়স আর বুদ্ধি আমার হয়েছে, তাই আমাকে কোনো কিছু বোঝাতে হবে না। নেক্সট টাইম এরকম কিছু দেখলে এর জন্য কিন্তু তোমাকে পানিশমেন্ট পেতে হবে, এটা আমি তোমাকে বলে গেলাম। সাগর তখন আর কোনো কথাই বলে না, চুপচাপ নিজের মতো কাজ করতে থাকলো। কারণ এখন আর নদীর সঙ্গে কোনো কথা বলে লাভ হবে না, তাই কথা না বলে সবচাইতে ভালো কাজ। আয়শা চুপচাপ বসে রইল, আর নদী নিজের মতো করেই বেশ কিছুক্ষণ বকবক করে তারপর সেখান থেকে চলে গেল। এভাবেই চলছিল দিনগুলো, যেন প্রত্যেকটা দিন দোজকের ন্যায় কাটতে থাকে। প্রতিদিন সকালবেলা অফিসে আসো, তারপর নদীর এই বকবকানি আর চেঁচামেচি চিৎকার শোনো, এগুলো নিত্যদিনকার রুটিন। সেদিন হঠাৎ করে নদীর আব্বু নদীকে বলে, নদী, তুমি একটা কাজ করো, সাগরকে বলো একবার আমার সঙ্গে বাসায় এসে দেখা করে যেতে। কেন আব্বু, কি হয়েছে আমাকে বলো। না, তোমার সঙ্গে বলে কোনো লাভ হবে না। তুমি সাগরকে অফিসে গিয়ে বলে দিও আজ বিকেলে আমার সঙ্গে দেখা করতে। আমি তার সঙ্গে দেখা করে সরাসরি কিছু কথা বলতে চাই। কি এমন কথা যেটা আমার সঙ্গে তুমি বলতে পারবে না? সাগর আসলে তারপর তার সঙ্গে তোমাকে বলতে হবে। কথাটা এরকমই, তাই বললাম তুমি অফিসে গিয়ে সাগরকে বলে দিও আমি তার সঙ্গে দেখা করতে চাই, তাহলেই সে চলে আসবে, তোমাকে অন্য কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সাগরকে বলে দিব। আমি এখন আসছি, আমার অফিসের টাইম হয়ে গেছে। এই কথা বলে নদী বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসে। অফিসের কাজ শেষ করতেই দুপুর হয়ে গেল। তখন সে সাগরকে নিজের কেবিনে ডেকে পাঠালো। ম্যাডাম, আপনি নাকি আমায় ডেকেছেন? হ্যাঁ, আব্বু বললো তোমার সঙ্গে দেখা করতে চাই, তাই আমি তোমাকে বলতে এলাম। তুমি একবার আব্বুর সঙ্গে দেখা করে নিও। কেন ম্যাডাম, স্যারের আবার কিছু হয়েছে নাকি? না, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে তো কিছু বললো না। তো বলো, তোমাকে বলতে তুমি নাকি আব্বুর সঙ্গে দেখা করবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নেই। আজ বিকালে অফিস ছুটি হলে আমি স্যারের সঙ্গে দেখা করে নিব। এই বলে সাগর নদীর কেবিন থেকে বেরিয়ে আসলো। সেদিন অফিস ছুটি হওয়ার পর অফিস থেকে এসে সোজা সাগর নদীদের বাসে চলে গেল। সাগর বাসে ঢুকতেই দেখতে পেল নদীর আব্বু ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল। সাগর ড্রয়িং রুমে ঢুকেই নদীর আব্বুকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম বলে আপনি নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, কেন কিছু হয়েছে নাকি? না, সেরকম কিছু না, আসলে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, একটা জরুরি দরকারি, তাই তোমাকে ডেকে পাঠালাম। হ্যাঁ স্যার, বলুন না, কি বলবেন? না মানে আসলে কথাটা তোমাকে কিভাবে বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আসলে
তোমার তো বাবা বেঁচে নেই। ফ্যামিলিতে এখন তুমি একমাত্র মানুষ যে কিনা তোমার ফ্যামিলির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো। তাই তোমাকেই সরাসরি ডেকে পাঠালাম তোমার সঙ্গেই বলবো বলে। হ্যাঁ স্যার, বলুন না কি বলবেন। এত আমতা আমতা করার কি আছে? আপনি আমার পিতৃ সমতুল্য। আপনি যদি আমাকে কোনো কাজ করতে বলেন, সেটা আমি আমার জীবন দিয়ে হলেও করতে চেষ্টা করব। আসলে বিষয়টা সেরকম নয়। আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি তুমি রাখো তাহলে বলতে পারি। বললাম তো স্যার, আপনি আমার পিতৃ সমতুল্য। আপনি আমায় আদেশ করুন, আমি সেই কথা রাখতে বাধ্য। আসলে কথাটা হলো, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। এটা কোনো কথা হলো? এই কথাটা বলার জন্য এতক্ষণ আপনাকে এভাবে আমতা আমতা করতে হয় নাকি? সরাসরি বলে ফেললেই তো হতো। কথাটা বলে সাগর নিজের জিভে কামড় দিল আর বলতে লাগলো, হায় আল্লাহ স্যার, এটা আপনি কি বলছেন? কোথায় আপনার মেয়ে আর কোথায় আমি? বামুন হয়ে আকাশের চাঁদে হাত বাড়াতে চাই না। তাছাড়া 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে আপনার অফিসে চাকরি নিয়েছি। এখানে আপনার মেয়ের যে সকল অত্যাচার সহ্য করছি, বিয়ে করে আপনার মেয়ের অত্যাচার আমার পুরো পরিবারটাকে জ্বালাতে চাই না। হ্যাঁ বাবা, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার মেয়েকে সহজে কোনো ছেলে বিয়ে করতে চাইবে না, কিন্তু আমি তোমাকে দেখেছি তুমি আমার মেয়েকে সহ্য করার মতো ক্ষমতা রাখো। তাই আমি চিন্তা করেছি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। তাছাড়া তুমি যথেষ্ট বুদ্ধিমান ছেলে, আমার মেয়েকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেই বুদ্ধি নিশ্চয়ই তোমার মাথায় আছে। হ্যাঁ, আমি মানছি যে বিয়ের পর বউ কিভাবে পালতে হয় সেই বুদ্ধিটুকু আমার মাথায় আছে, কিন্তু আপনার মেয়ে যে পরিমাণ রাগী, আমার মা আর বোন এগুলো একদমই সহ্য করতে পারবে না। ওদের নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ তোমার মা আর বোনের সঙ্গে আমি অলরেডি কথা বলে নিয়েছি। তারা বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে তাদের কোনো আপত্তি নেই, তাই তোমাকে ডেকে পাঠালাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আর আমার মা আর বোন দুজন যেহেতু সম্মতি দিয়েছে, তাই এখানে আমি আর কি বলবো? আমার কিছুই বলার নেই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। আমি যত দ্রুত সম্ভব তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। তখনই নদী বাসে এসে পৌঁছালো আর এই কথাটা শুনে একদমই চলে গেল। কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। অনেকটা রেগে গিয়ে সে বলতে লাগলো, তোমাকে কি আমি কখনো বলেছি যে আমি বিয়ে করব? তাছাড়া এটাও কি বলেছি যে আমি এই ছেলেটাকে বিয়ে করব? কখনোই না। আমি আমার অফিসের সামান্যতম একটা কর্মচারীকে বিয়ে করে নিজের মান সম্মান ধুলোয় মেশাতে চাই না। তাছাড়া বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই, সেটা তোমরা খুব ভালো করেই জানো। এরকমটা বললে হবে না, তুমি মেয়ে মানুষ আর তোমাকে বিয়ে করতে হবে। তাছাড়া আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি যদি বিয়ে না করো তাহলে আমি আমার এই সম্পত্তি তোমাকে দেব না। তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে নিয়ে আমার অনেক টেনশন হয়, আর সেই সব টেনশন দূর করার জন্যই আমি তোমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমি আমার মতো ভালো থাকতে পারবো, আর অফিস নিয়ে আমি খুব ভালোই আছি। আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই, বিয়ে আমি করব না। আর এই ছেলেটাকে তো কখনোই না। এসব কথা বলে কোনো লাভ হবে না, তোমাকে বিয়ে করতেই হবে, এবং ওই ছেলেকেই বিয়ে করতে হবে। এটাই আমার শেষ কথা, কারণ সাগর ছাড়া অন্য কোনো ছেলে আমি দেখতে পাচ্ছি না যে তোমাকে সহ্য করতে পারবে। তুমি মানুষকে কেমন অত্যাচার করো সেটা তুমি নিজেই খুব ভালো করে জানো, তাই অন্য কেউ যে সহজে তোমাকে মেনে নেবে না এটাও তো খুব ভালোভাবেই বুঝতে পারছো। তাই বলছি কোনো ঝামেলা করো না। ঝামেলা আমি এখনো কিছু করিনি, তাই সহজ ভাষায় সুন্দর করে তোমাদের বলছি আমি বিয়ে করব না, আর এই ছেলেটাকে তো কখনোই নয়। এখন তোমরা যদি আমার কথা মেনে নিতে না পারো তাহলে তো আমার কিছু করার নেই। তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো, তুমি যদি ওই ছেলেটাকে বিয়ে না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এখন তুমি ডিসাইড করে নাও তুমি কোনটা করবে, তোমার আব্বুর মৃত অবস্থায় দেখবে নাকি সাগরকে বিয়ে করবে। আমি বুঝতে পারছি না তোমার কি হয়েছে, তুমি কেন এরকম পাগলের মতো কথা বলছো? আমি এই ছেলেটাকে কেন বিয়ে করব? কি এমন আছে এর মধ্যে? তোমাকে সহ্য করার মতো যে গুণটুকু থাকা দরকার সেই গুণটুকু ওর মধ্যে আছে, তাই আমি ওই ছেলের সঙ্গেই তোমাকে বিয়ে দেব। নদী তখন কোনো কথা না বলে সেখান থেকে রাগে গজগজ করতে করতে চলে গেল। আর এইদিকে সাগর তখন নদীর আব্বুকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, সব কিছুই ঠিক আছে,
কিন্তু বিয়ের পর যদি আপনার মেয়ে আমাকে কোনো দিনও স্বামী হিসেবে মেনে নেয় আর আমার সঙ্গে যদি সবসময় খারাপ আচরণ করতে থাকে, তাহলে তখন আমি কি করব? যে মেয়েটা তোমার বউ হতে চলেছে সেই মেয়েটা আমার মেয়ে, এটা তুমি ভুলে যেও না। তাই ওকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা আমি জানি। আমি তোমাকে শিখিয়ে দেব কখন, কোথায় আর কিভাবে কি করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে স্যার, আজ তাহলে আমি আসি। আপনি আমার আম্মুর সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করুন। হ্যাঁ, সব কিছু তো আমি ঠিক করবই, কিন্তু তোমাকে একটা কথা বলার আছে। তুমি কিন্তু আর এখন থেকে আমাকে স্যার বলবে না, আব্বু বলে ডাকবে। ঠিক আছে আব্বু, আজ তাহলে আসি। এই বলে সাগর তাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। আর বাসে আসতে না আসতেই তার ছোট বোন তিশা তাকে বলল, ভাইয়া তোর শ্বশুর ফোন করেছিল, বললো তোর সঙ্গে নাকি কথা বলছে, নদীর সঙ্গে নাকি তোর বিয়ে ঠিক করেছে, এটা কি সত্যি? হ্যাঁ, শ্বশুর আব্বু তো বলল উনি নাকি তোর আর আম্মুর সঙ্গে কথা বলেছে, তোরা নাকি ও নাকি পারমিশন দিয়েছিস। হ্যাঁ, আসলে এই মেয়েটা তোর অফিসের সকল স্টাফকে অনেক অত্যাচার করে, এটা কমাতেই হবে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তুই ওই মেয়েটাকে বিয়ে করবি আর এর দেমাগ কমিয়ে দেবি। কি হলো বল, পারবি? পারবো মানে পারতেই হবে, এই মেয়েটার দেমাগ কমাতেই হবে। অফিসের সমস্ত কর্মচারীরা এই মেয়েটার উপর একদম অসন্তুষ্ট হয়ে গেছে, আর কোনোভাবেই কেউ সহ্য করতে পারছে না, তাই একে যেভাবেই হোক ভালো করতেই হবে। হ্যাঁ সেটাই, তাই যত দ্রুত সম্ভব ওই নদীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, এখন চল, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। এই বলে সাগর আর তিশা দুজনে খাবার টেবিলে চলে আসলো। আর খাওয়া দাওয়া শেষ হলে দুজনে নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। এরপর দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে গেল। আজ সাগর আর নদীর বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। নদী এই বিয়েটা করতে চাইছিল না, কিন্তু তার বাবার পীড়াপিড়িতে তাকে এই বিয়েটা করতে বাধ্য হতে হলো। কিন্তু বিয়ের পর কি হলো সেটাই এখন দেখার পালা। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয়। তিশা আর তার চাচাতো বোনেরা মিলে নদীকে সাগরের রুমে দিয়ে গেল। কিছুক্ষণ পর সাগর রুমে প্রবেশ করলো। নদী তখনও বিছানায় বসে আছে, তাই সাগর তাকে বলল, কি ব্যাপার, বাসর রাতে স্বামীকে সালাম করতে হয় এটা তুমি জানো না, নাকি এখনো বিছানায় বসে আছো কেন? যেখানে আমি তোকে স্বামী হিসেবেই পারি না, সেখানে আমি তোকে সালাম করতে যাব কোন দুঃখে? আমি তোকে সালাম করতে পারবো না। চুপচাপ বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। বিছানায় আমি ঘুমাবো, আমি তোর সঙ্গে ঘুমাতে পারি না। এই যে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি হয়তো ভুলে গেছেন এটা আপনার বাবার বাড়ি নয়, এটা আমার বাড়ি। এখানে আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমি ডিসাইড করব। আপনার যদি আমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে কষ্ট হয় তাহলে আপনি গিয়ে সোফায় ঘুমান। আমি কখনো বিছানা ছাড়া ঘুমাইনি, আমার বিছানা ছাড়া ঘুমানোর অভ্যাস নেই। কি বললি তুই? আমি সোফায় গিয়ে ঘুমাবো? কখনোই না। এই যে ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি আপনার হাজব্যান্ড, আমাকে সম্মান দিয়ে কথা বলেন, আমাকে আপনি করে কথা বলুন। তো তুই তোকারি এখানে চলবে না, এখানে আপনার সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা আপনার অফিস নয়, শ্বশুর বাড়ি, ভুলে যাবেন না কিন্তু। তোর শ্বশুর বাড়ির গুষ্টি গিলাই, তোকে তো আমি বিয়েটা করেছি শুধুমাত্র আমার আব্বুর জন্য। সে আপনি যাই করেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এখন থেকে আপনি আমার বিয়ে করা বউ। এখন থেকে আমি আপনাকে যেটা করতে বলবো আপনাকে সেটাই করতে হবে, বুঝতে পেরেছো বউ? কার বউ আর কিসের? আমি তোকে বলেই দিলাম আমি তোকে হাজবেন্ড হিসেবে মানি না। আর আমি তোর বউ হতে যাব কোন দুঃখে? বললাম তো শুধুমাত্র আব্বুর জন্য তোকে বিয়েটা করেছি, না হলে তোকে আমি কখনোই বিয়ে করতাম না। বউ, এত কথা বলে সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছে আমার নেই। চলো তোমার সঙ্গে রোম্যান্স করব। কিসের রোম্যান্স? তুই একদম আমার ধারে কাছে আসবি না, আর আমার শরীরে স্পর্শ করার দুঃসাহসও দেখাবি না। তাহলে কিন্তু তোর সঙ্গে এমন কিছু হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। সে যখন হবার তখন হবে, এখন আমি এত কিছু চিন্তা করতে চাই না। এত বছর পর আমার বউটাকে আমি আমার কাছে পেয়েছি, এখন কি আর আমি দূরে দূরে থাকতে পারি নাকি? এই বলে সাগর নদীকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আর তারপর যা হওয়ার তো তাই হলো। আর ভিউয়ার্স, আপনারা এখনও কি করছেন? লোকের বাসর লুকিয়ে লুকিয়ে দেখতে হয় না। চলুন আপনারাও চলে যান, আর আমিও এখান থেকে বিদায় নিই। আবার না হয় আমরা নতুন কোনো এক গল্পে দেখা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।